এটা আমার সঙ্গে ঘটা একটা ঘটনা। 2010 সালের 20 জুলাই আমার জন্মদিন। 3 দিন আগে আমি কলকাতা গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরছিলাম। কলকাতায় ট্রেনে চাপলাম। ওই দিন কিন্তু ওনার জন্মদিন ছিল, এমন না যে উনি জন্ম নিয়েছিলেন। তিনি বলছেন যে আমি কলকাতা গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরছিলাম। কলকাতারই ট্রেনে চাপলাম 6:50 7 ঘন্টার যাত্রা ট্রেনে। ওঠার পরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর একটা সিট পাই আর সেখানে বসি। আমার খুব ঘুম আসে, বাট সাধারণত বাস ট্রেনে আমার ঘুম আসে না। ভাবলাম হয়তো কালান্তরের জন্য ক্লান্তি এসেছে, এই জন্য হয়তো আমার ঘুমটা আসছে। তারপর আমি 10 মিনিটের মতো ঘুমাই, কিন্তু ঘড়িতে দেখি 11টা বাজে। একটু অবাক হই, ভাবলাম হয়তো ক্লান্তির জন্যই অনেকক্ষণ ঘুমিয়েছি, বুঝতে পারিনি। তারপর যখন আমি ঘুম থেকে উঠেই তখন দেখি, আমি এটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখি যে আমি যে বগিতে চেপে আছি সেই বগিতে আমি এবং আর দুজন ব্যক্তি, এবং দুজনই খুব অনেক স্পেলিং মিস্টেক পড়তে একটু সমস্যা হচ্ছে। দুজনই জুব্বা পরে দাঁড়িয়ে আছে। এখানে অবাক করার মতো ব্যাপার হলো যে আমি যখন ট্রেনে উঠেছিলাম প্রচন্ড ভিড়, বাট ট্রেনে এখন দুজনকে দেখে আমি খুবই অবাক হলাম। এটা আমি কি দেখছি? বাট ওই দুজন ব্যক্তি নর্মাল মানুষের মতোই, কোনো চেঞ্জ নেই। তবু আমার একটু ভয় লাগছে, একেবারেই নর্মাল, কিন্তু আমার কেন যেন ভয় লাগছে। কারণ আমি যখন ট্রেনে উঠেছিলাম তখন আমি ভিড়ের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাকে। তারপর ভেবেছিলাম হয়তো সবাই নেমে গিয়েছে, আবার আমার ঘুম পাচ্ছে। তখন আমি চোখ বন্ধ করিনি। আমি ভাবছিলাম এটা কি প্যারানর্মাল কোনো কিছু হতে পারে কিনা। না, ও সব কিছু না। হঠাৎ করে আমার মনে হচ্ছে বগিতে অনেক লোকজন আছে, মনে হচ্ছে লোকজনের ভয়েস শুনতে পাচ্ছি। আমি ভাবছি ট্রেন তো কোথাও দাঁড়ায়নি, তাহলে এত লোক কোন জায়গা থেকে এলো? আমি দৌড়াদৌড়ি পড়তে থাকি, আমি চোখ খোলার সাহস পাই না। এরকম করে 15 মিনিট কাটতো। তখন আমি 200-300 লোকের শব্দ পাচ্ছি এবং মনে হচ্ছে ট্রেনের বগি ভর্তি। এবং তারপর 7-5 ভাবতে ভাবতে আস্তে আস্তে চোখ খুললাম। এবার আমি যা দেখি তা আমাকে আরো বেশি অবাক করিয়ে দেয়। আমি দেখি যে এই বগিতে আমি ছাড়া আর কেউ নেই। আমার মনে মনে ভাবছি যে দুজন ব্যক্তি ছিল, তারা তাহলে কোথায় গেল? এবার আমি আরো ভয় পাই। আমাকে আরো 2 ঘন্টা ট্রেনে থাকতে হবে। কি করে থাকবো? আমি একাই, এবং এই দোয়া আরো বেশি বেশি করে পড়তে লাগলাম। আর আমার চোখ আমি বন্ধ করে নিলাম। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আবারও বগি ভর্তি লোক। আমি এবার ভাবলাম আমি আর চোখ খুলবো না। তারপর আমি চোখ খুললাম না। 2 ঘন্টা কিভাবে কাটবে এটাই আমার মেইন ভাবনা ছিল। এবং তখন মনে হচ্ছে যে 2 ঘন্টা না, আসলে আমাকে 2 দিন কাটাতে হবে। বাট আমি ভাবছি যে একবার চোখ খুলে দেখি, আবার ভয়ও করছে। 1 ঘন্টা পর আবার চোখ খুললাম। বাট এবার আমি যেটা দেখি যে ট্রেনে এত কিছু হবার পরও আমি এটা ভাবিনি যে আমি যা দেখলাম যে দুজন ব্যক্তি, একজন এক পাশে দাঁড়িয়ে, কিন্তু এবার দুজন ব্যক্তিকে মনে হচ্ছে যে ওরা মানুষ, কারণ সাদা জুব্বা পরে আছে। বিভৎস মানুষ না, বিভৎস চেহারা, 4 ফুট লম্বা হবে, চোখগুলো অনেক বড়, এবং সাদা জুব্বা পরে আছে এবং বিভৎস চেহারা, 4 ফুট লম্বা, তার খুব বেশি লম্বাও না, এবং বড় লাল রঙের চোখ, এবং সেই চোখের মধ্যে কোনো কিছু নেই এরকম মনে হচ্ছে, এবং হাতে একটা লাঠি, লম্বা চুল। ওই দুজন দেখতে একই, কোনো পার্থক্য নেই দুজনের মধ্যে। এবার আমি খুব ভয় পাই আর মনে মনে দোয়া পড়তে থাকি। আর একবার এদিক আরেকবার ওদের দিকে তাকাচ্ছি। আমি ভুলে গিয়েছিলাম যে চোখ বন্ধ করলে একটু সাহস পাই। হঠাৎ মনে পড়লো, তারপর আবার চোখ বন্ধ করলাম আর দোয়া পড়তে থাকলাম। আমার মনে মনে ভাবছি যে এইটা কি ঘটছে আমার সাথে, আমি চোখ খুলতে পারছি না। আবার মনে হচ্ছে ওই দুজন আমার কাছে আসছে, খুব কাছে আছে, আমাকে যদি কিছু করে, চোখ খুললেই আবার সেই বিভৎস চেহারা। তারপর মনে হলো ট্রেনটি আস্তে আস্তে থামছে। আমি ভাবলাম যে কোনো একটা স্টপেজ এসছে মনে হয়। ট্রেনটি থামতেই আমি চোখ খুললাম আর কোনো দিকে না তাকিয়ে গেটের কাছে গেলাম আর দেখলাম যে না, এটা কোনো স্টপেজ না, এর কোনো স্টেশন না। আমার যেখানে ট্রেন থামবে সেটা আসতে আরো 20 মিনিট বাকি। ঘড়িতে তখন 12:40 এবং এবার আমি কি করব? আমি পিছনে তাকাতেও সাহস পাচ্ছি না, সিটে বসতেও পাচ্ছি না। ওই বিভৎস মুখগুলো আমার সামনে, আমাকে আবারও দেখতে হবে সেগুলো, এটাও ভাবছি। এবং ঠিক তখনই আমার মনে হয় যে কেউ যদি আমাকে এখন ধাক্কা দিয়ে ফেলে দেয়। আবার এটাও ভাবছি যে সেই বিভৎস মুখগুলো দেখে আমি যদি সেন্সলেস হয়ে যাই, আমি কোথায় নামবো, কি করব, এগুলোই ভাবছিলাম। আর 10-15 মিনিট সেন্সলেস হলেই তো আমি শেষ। আমি গেটের বাইরে তাকিয়ে রইলাম আর ট্রেনের গেটের 2 পাশের যে রড বা লোহা আছে সেগুলো শক্ত করে ধরে রাখলাম। 7-5 ভাবতে ভাবতে দেখি ট্রেনটি
আস্তে আস্তে স্টেশনে ঢুকছে। আমি একটু সাহস পেলাম। এবার আমি ট্রেন থেকে নেমে যাব। ট্রেন দাঁড়ালো, আমি নামলাম। তারপর আমি দেখলাম আমার পেছনে আরো 5-7 জন ব্যক্তি নামলো। আর দেখি আমার বগি ভর্তি লোক। আমি ভাবছি আমার সঙ্গে এটা কি ঘটলো। তারপর আমি ওই ব্যক্তিদের জিজ্ঞাসা করলাম, আপনারা কোথা থেকে এসেছেন? ওরা বলল, কলকাতা। আমি পাগল হয়ে গেলাম। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু হলো না। আমি দেখি যে ঘড়িতে 1:05। এত রাতে কি করে বাড়ি যাব? তারপর আমার সঙ্গে এত কিছু ঘটেছে। আমি যদি সেন্সলেস হয়ে আমি যদি বেশ ভয় পাচ্ছিলাম। যাই হোক, আমি একটা রিক্সা পেলাম এবং আমাদের দিকে সে যাবে, এবং সেই স্টপেজ থেকে বা স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে। এবং আমি রাস্তা দিয়ে যাব নাকি ট্রেনেই যাব এটা ভাবছিলাম ওই সময়। আমি ঠিক আপনার লেখাটা আসলে বুঝতে পারছি না, খুব অন্যরকম লাগছে লেখাটা। যাই হোক, এবং তারপরে আমি একটু দেখলাম যে আচ্ছা, তিনি বলছেন যে আমি ভাবলাম যে কোন একজনের সাথে যাব। একজনকে পেয়ে গেলাম এবং তার সঙ্গে গেলাম এবং রাস্তা দিয়ে হেঁটে 4 কিলোমিটার এর মতো, এবং ভাবতে ভাবতে ওনার পেছনে হাঁটতে লাগলাম। একটা সিগারেট ধরালাম, ওই ব্যক্তিকে একটা সিগারেট দিলাম। দুজনে একসাথে খেতে খেতে 1 কিলোমিটার এলাম এবং ওই ব্যক্তি আমার সাথে বাড়ি চললো। তারপর আমি যা দেখলাম, রেল লাইনের দুপাশে কবরস্থান আর কবরস্থান, হাজার হাজার মানুষের ভিড়। সবাই একটা করে মানুষের সাথে সাদা জব্বা পরা, এবং তারা হচ্ছে ওখানে বসে আছে। এবং সেই 2জন জব্বা পরা লোককে আমি আবারও সেই কবরস্থানের কাছে দেখলাম। তারপর দুজনে আমাকে আমার কাছে চলে আসলো খুবই, এবং আমার মনে হলো যে তারা আমাকে ধরেছে এবং তারা আমার গলা বন্ধ হয়ে আসছিল। আমি দুজনকে জোরে 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে দুই পাশে তারা ধাক্কা দিলাম এবং দুই পাশে তারা পড়ে গেল, এবং আমি জোরে ছুটতে লাগলাম। এবং এরপরে আমি আমার বাসায় নিজেকে আমার নিজের বেডে আবিষ্কার করলাম। আমাদের গ্রামের একজন বলল যে আমি রাতে আম কুড়াতে গিয়েছিলাম, তখন তোমাকে দেখি যে তুমি শূন্যে ভেসে আছো, এবং আমি তোমাকে টাচ করতে গেলে দেখি যে তুমি নিচে পড়ে আছো। এবং তারপর একটা হুজুরের কাছে আমি যাই, এবং সেই হুজুরটি আমাকে তেল পড়া দিয়ে সুস্থ করেন আর কি। তো যাই হোক, লেখাটা গল্পটা স্টোরিটা খুব মজার ছিল আমি যখন পড়েছিলাম, কিন্তু স্টোরিটা একটু এলোমেলো করে লেখা, যার জন্য হয়তো আপনাদের বুঝতে সমস্যা হলো। বাট স্টোরিটা সেটা হচ্ছে, আমি যদি একটু গুছিয়ে বলি আপনাকে, যে উনি একটা ট্রেনে ট্রাভেল করছিলেন, এবং সেই ট্রেনে ট্রাভেল করার পরে উনি যখন দেখেন যে চোখ বন্ধ করেছিলেন, তখন দেখেন যে ট্রেনের মধ্যে তখন মনে হচ্ছিল যে অনেক মানুষ। আবার চোখ খুলতে দেখেন যে 2জন সাদা জব্বা পরা লোক দাঁড়িয়ে আছে। আবারও চোখ বন্ধ করেন তিনি, যে হয়তো এটা ভুল দেখছেন, এবং তারপরে যখন তিনি আবারও চোখ খোলেন তখন দেখেন যে ট্রেনের মধ্যে অনেক মানুষ। না, ট্রেনের মধ্যে কেউ নাই, কিন্তু চোখ বন্ধ করা অবস্থায় মনে হচ্ছিল অনেক মানুষ। এবং তিনি দেখতে পান সেই জব্বা পরা 2জন লোককে আরো বিভৎস অবস্থায়, এবং তিনি একটা সময় ভয় পেয়ে উঠে গিয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকেন, এবং সেখানে দাঁড়িয়ে তিনি ভাবছিলেন যে আমি ট্রেনের ভেতরে গেলে তো আবার সেই বিভৎস চেহারা দেখতে হবে, এদিকে পথ আসতে আমার স্টেশন বা স্টপেজ আসতে অনেক দেরি, কি করবেন এরকম ভাবতে ভাবতে স্টপেজে তিনি ঢুকে পড়েন। এবং সেইখানেই যখন তিনি নামেন তখন তিনি দেখেন যে ট্রেন থেকে অনেক মানুষ বের হচ্ছে। তার মানে ট্রেনে আসলে মানুষ ছিল। এর মুশকিলটা হচ্ছে যে তাহলে উনি ট্রেনের মধ্যে শুধুমাত্র 2জনকে কেন দেখছিলেন? এই প্রশ্নের কোনো উত্তর নেই। এইটাই রহস্যের জায়গাটা। এবং তিনি যখন বাড়িতে ফিরে যাচ্ছিলেন, সেই মুহূর্তেও তিনি দেখেন যে তিনি একজন লোককে রাস্তায় পেয়ে যান এবং তার সঙ্গে যাচ্ছিলেন। এবং একটা পর্যায়ে তিনি নিজেকে আবিষ্কার করেন যে তিনি তার 2জন যে রেল স্টেশনের কাছাকাছি কোনো একটা জায়গায়, সেখানে দুই পাশে কবরস্থান ছিল, এবং সেই 2জন লোককে তিনি আবার দেখতে পান, এবং একসময় অনুভব করেন যে তারা তার কাছে চলে আসে এবং তাকে আক্রমণ করে, এবং তাদের কাছ থেকে ছাড়া পেয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে কোনোভাবে তিনি দৌড়াতে শুরু করেন, এবং একসময় সম্ভবত সেন্সলেস হয়ে যান, এবং এরপরে তিনি তার বাসায় নিজেকে আবিষ্কার করেন। এই 2জন লোক তাহলে আসলে কে ছিল? এটাই হচ্ছে এই গল্পের মূল রহস্যের জায়গাটা। এবং তাদেরকে অনেকের ভিড়েও আর কাউকে না দেখে তাদেরকে তিনি দেখতে পাচ্ছিলেন, এবং তারা কিভাবে ট্রেন থেকে নেমে যাবার পরে আবার তার সঙ্গী হলেন এবং তার সঙ্গে আসলেন, এইটাও একটা রহস্যেরই ব্যাপার। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব, এবং একটু জানিয়ে দিবেন যে আপনি কোথা থেকে এসেছেন। জি, আমি ফয়সাল আছি। আমি এসেছি মধ্যপ্রদেশ থেকে, আমার হোম টাউন পাবনা থেকে। ওকে, চলে যাই আপনার ঘটনা। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব, এটা আমার স্টুডেন্টের ঘটনা। একটু বলে রাখা ভালো, যেহেতু ঘটনার সাথে আমার স্টুডেন্টের ফ্যামিলি জড়িত, বা ওই সময় উইটনেস ছিল ওরা। জি। আর ঘটনাটা 1980 সালের দিকে, অনেক আগের ঘটনা। তো এই কারণে আমি বলছি না কোথায়, তবে এটা বৃহত্তর বরিশালের যে কোনো একটা জেলায় হবে। তো ঘটনায় চলে যাচ্ছি। তো যে গ্রামের ঘটনা, আসলে আমরা সবাই জানি যে বরিশাল অঞ্চলে ম্যাক্সিমাম গ্রামগুলা, প্রত্যেকটা জেলার গ্রামগুলো পানি বেষ্টিত, সেখানে খাল বা পুকুর ডোবা এগুলো বেশি থাকে। তো যেখানকার ঘটনা, সুন্দর একটা ছিমছাম ছোট্ট একটা গ্রাম, সবাই খুব সুন্দরভাবে দিন যাপন করে। তো হঠাৎ একদিন প্রায় শুকনার টাইমে পাশে একটা ডোবাতে একটা ছেলেকে কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিল না।
তো পাওয়া যাচ্ছে না সেই সময়। মানে সবাই খোঁজাখুঁজি করে এখানে ওখানে নদীতে। তো ছেলেটাকে ঠিক 3 দিন পরে পাশের একটা বিলের সাথে ছোট্ট একটা ডোবার মধ্যে ওকে পাওয়া যায়। আচ্ছা। এবং এমন ভাবে পাওয়া যায় মনে হচ্ছে কাদার মধ্যে ও একদম লেপ্টে আছে এমন। হুম। তো ওকে তোলা হয়, তোলার পরে যেহেতু গায়ে কাদা লেগেছিল ওকে ওয়াশ করা হয়, সারা শরীর পানি দিয়ে ধোয়ার পরে সবাই একটা জিনিস দেখে মানে আশ্চর্য হয় যে ওর দুটো চোখ একদম মনে হচ্ছে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ওর চোখের উপরের যে আমরা পাপড়ি বলে আমরা চোখের যে আই প্রোটেক্টর সেটা নেই, 2 চোখের। তো তার চাইতেও বড় সবচেয়ে ঘটনাটা ছিল ওর চোখের দিকে যেই তাকাচ্ছিল, যেহেতু একটা ঘটনা ঘটছে উৎসুক জনতা তাকিয়ে আছে, তোর চোখের দিকে যেই তাকায় মানে তার চোখ দিয়ে অনবরত রক্ত ঝরতে থাকে। তো কিছুক্ষণের মধ্যে বিষয়টা মহামারী হয়ে যায়, গ্রামের সবাই জানাজানি হয়ে যায়, যেহেতু ছোট্ট গ্রাম আর গ্রামের সবার মধ্যে কোঅপারেশনটা বেশি থাকে। তো দেখা যায় যে এই ঘটনার পর সবার মধ্যে ভীতি ছড়িয়ে যায়। তো কোনো মতে ওর চোখটা একটা কাপড় দিয়ে বেঁধে ফেলা হয় এবং বাঁধার পরে কোনো রকম ওকে জানাজা দাফন করা মানে দ্রুত দাফন করা হয়। আচ্ছা। তো এরপর থেকে গ্রামবাসীর সমস্যা আসলে কমে না, মানে তাদের একটা তো ভয় হয়েছে যে এরকম করে একটা মানে ঘটনা ঘটছে, এরপর থেকে তার মূল ভয়টা শুরু হয়। মূল ভয়টা এমন ছিল যে রাত্রে যদি কেউ ওই মানে ওকে যেখানে কবর দেওয়া হয়, যেহেতু ওখানে কবর দেওয়া হয় যেহেতু জায়গা কম, ওখানে কোনো গোরস্থান ছিল না, দেখা যায় মানে নিজের জায়গার উপরে কবর দেওয়া হতো রাস্তার সাথে। তো ওকে কবর দেওয়া হয়। তো ওই কবরের সামনে তো রাস্তার সামনে দিয়ে যদি কেউ যায় দেখা যাচ্ছে মানে হাতে টর্চ আছে, দেখা যাচ্ছে সবসময় তো যাওয়ার সময় আমাদের চেনা রাস্তা তাদের মানে ওই ধরনের তো কনসার্ন থাকে না, মানে আমরা অচেনা রাস্তায় যেভাবে হাঁটি চেনা রাস্তায় স্বাভাবিকভাবে হাঁটি। তো স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে দেখা যায় কেউ একজন নদীর সামনে চলে আসছে, কেউ বা কোনো বাগানের মধ্যে ঢুকে গেছে, বা কেউ দেখা যাচ্ছে অনেক বাঁশ গাছের মধ্যে চলে গেছে। তো বিষয়টা সবার মধ্যেই মানে খুব ভীতির সৃষ্টি করে, কেন এমন হচ্ছে, এবং কেন এমন হচ্ছে সবার মধ্যে ওই চিন্তাই থাকে, যেহেতু ছেলেটার মৃত্যু স্বাভাবিক ছিল না। এরপরে আরো যে বিষয়টা হয় যে হঠাৎ করে একজন অসুস্থ হয়ে যাচ্ছে বা কারো কোনো গবাদি পশু হঠাৎ করে মারা যাচ্ছে কোনো কারণ ছাড়া, সবার মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়। তো গ্রামবাসীর মূল কনসার্নটা হয় একটা ঘটনার মাধ্যমে। ওই গ্রামে একজন লোক ছিলেন, দেখা যায় যে সেই সময় এখনো গ্রামে 9টা 10 অনেক রাত, আর সেই সময় তো আরো অনেক ছিল। তো হবে 8টা 8:30 বা 9টা এরকম একটা সময় এক লোক আসছেন ওনার কাজকর্ম সেরে, জ্যোৎস্না রাত, পথ দিয়ে আসছেন, হাতে লাইট আছে কিন্তু লাইট জ্বালাননি। তো হঠাৎ উনি শোনেন বা এমন ভাবে বলছে যে আব্বা আসো। উনি মানে হকচকিয়ে হয়ে যায় যে কি ব্যাপার, কে? তখন বলে আব্বা আমি, মানে ওনার নিজের ছেলের গলা উনি শুনতে পান। তুমি এত রাতে এখানে? বলে তোমার জন্য দাঁড়ায় আছি। তো ওনার কাছে একটু অড লাগে যে গ্রামে আমার ছেলে স্বাভাবিকভাবে যাকে দেখি 7টা 7:30 খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, তো আমার ছেলে এখানে। তো উনি ভাবে যে ছেলেকে হয়তো শাসন করবো, বাড়ি যাই যেহেতু রাস্তায় আছি। তো ছেলে সামনে সামনে হাঁটে, তো হাঁটতে হাঁটতে তিনি মানে ফাইন্ড আউট করেন যে ছেলে আর নাই। উনি ভাবে যে হয়তো আমার সাথে কোনো দুষ্টামি করছে, এইভাবে উনি খুঁজতে থাকে। তো খুঁজতে খুঁজতে মানে একটু সামনে যায়, সামনে বেশ কয়েকটা বাঁশ গাছ ছিল একদম ঘেরা। তো উনি হয়তো ভাবে এর মধ্যে লুকিয়ে থাকতে পারে, কেন ছেলে এরকম দুষ্টামি করছে। তো উনি আস্তে আস্তে একবার এখানে ওখানে খোঁজাখুঁজি শুরু করছে। তো হঠাৎ উনি খেয়াল করে যে উনি শক্ত কোনো একটা ঢিপির উপর দাঁড়িয়ে। উনি তখন টর্চ জ্বালাননি যেহেতু তখন জ্যোৎস্না রাত ছিল। তো ঢিপি উনি ভাবেন যে মাটির রাস্তা হতেই পারে, তবে উনি ভয় পান যখন হাতটা উপরের দিকে দেন, দেখেন যে একটা বাঁশ তার মাথার উপরে। যেহেতু রাত্রে বুঝতে পারেননি, তো হাতটা যখন একটু ভালোভাবে মুভ করেন তখন দেখেন একটা না অনেক বাঁশ একদম তার মাথায় লেভেল হয়ে আছে। আচ্ছা। মানে উনি সাথে সাথে ভয় পেতেন কি ব্যাপার কি হলো। তো উনি বিষয়টা দেখার জন্য সাথে সাথে তার টর্চটা জ্বালান। তো টর্চটাও জ্বালান এবং উনি সবচেয়ে ভয়ের ব্যাপার উনি দেখেন সেই ছেলের কবরের উপর সে দাঁড়িয়ে আছে এবং তার মাথার উপর সারি সারি বাঁশ একদম সোজা হয়ে আছে। তো উনি ভয় পান এবং ভয় পেয়ে দ্রুত ওখান থেকে মুভ করতে যাওয়ার জন্য টর্চটা জ্বালান, এবং টর্চটা জ্বালানোর পরেই দেখেন সেই ছেলেটা যাকে কয়েক মাস আগে কবর দেওয়া বা দাফন করার সময় উনিও ছিলেন, ঘটনাটা উনিও জানেন, সেই ছেলেটা ওনার সামনে দাঁড়িয়ে। উনি এক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছেন, ওর চোখের দিকে তাকিয়ে আছেন, সেই একই অবস্থা চোখের। তো উনি সম্মোহনটা ভাঙে যখন উনি দেখেন ওনার হাতটা গরম হয়ে যাচ্ছে। তো তাকায় দেখেন ওনার চোখ দিয়ে অনবরত রক্ত পড়ছে। ঠিক যখন ওকে পাওয়া যায় মৃত অবস্থায়, তখন যখন সবার রক্ত পড়েছে ওনারও চোখে রক্ত পড়ছে। তো উনি ঘটনার আকস্মিকতায় ওখানে অজ্ঞান হয়ে যায়। তো সকালে গ্রামবাসী সকালে ওনাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন, পরে ওনাকে জ্ঞান ফেরানো হয়, পরে সবকিছু শোনা হয়। তো গ্রামবাসী একটা জিনিস দেখেন, এই ঘটনার সত্যতা দেখেন যে কাঁচা যে বাঁশগুলো আছে ওগুলা ঠিক সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু যেগুলো একটু পাকা বাঁশ ছিল সেগুলো ভেঙে গেছে। মানে এর থেকেই প্রমাণিত হয়েছে যে উনি যে ঘটনাটা বলছেন যে বাঁশগুলো ওনার মাথার উপর লেভেলে ছিল। আর তারপরেও সবার মধ্যে আরো ভীতি বেড়ে যায় যে এমন কেন হচ্ছে। তো ওই গ্রামের বা পাশের গ্রামের বেশ কয়েকজন মানে হুজুরকে নিয়ে আসা হয় যে সমাধানের জন্য, যে দেখেন বেশ কিছুদিন ধরেই তো এইরকম সমস্যা, কি করা যায়।
তো হুজুররা আলোচনা বা তাদের রিচুয়াল করার পর বলে যে দেখেন আমরা বেশি কিছু বলতে পারবো না, এখানে যে জিনিসটা আছে এর সাথে আমাদের শক্তির কোনো মানে তুলনা করা যাবে না, আমরা এটা পারবোই না, আমরা কিছুই পারবো না, আমরা প্রাথমিক লেভেলেও যেতে পারবো না এর সাথে। তো গ্রামবাসী বলছে কি করা যায়, এভাবে তো চলতে পারে না। তখন বলছে পাশের গ্রামে একজন কামেল ব্যক্তি আছেন, কামেল একজন হুজুর আছেন, ওনাকে ডাকতেন, উনি হয়তো কিছু করলে করতে পারেন। তো গ্রামবাসী দ্রুত তাকে ডাকা হয়। তো উনি বিষয়টা সবকিছুই শোনেন এবং শোনার পরে বলেন যে আসলে এখানে যে জিনিসটা আসলে মানে যে আমরা স্পিরিট বলি বা এই বলি, তো খুব শক্তিশালী, মানে আমরা স্বাভাবিকভাবে যে জিনের কথা বলি তার চেয়ে শক্তিশালী জিন, যেমন আমরা ইফরিত বা জুয়ান্নার কথা জানি, মানে এটা আমার ব্যক্তিগত opinion। জি জি। তো বলেন যে এটা সমাধান করা যাবে, তবে গ্রামবাসীর উপর তো একটা ঝড় বয়ে যাবে, সবাইকে শক্ত হতে হবে। তো বলতে কি করতে হবে, তো বলছে গ্রামবাসীর মধ্যে 2 জন শক্তিশালী যুবককে দিতে হবে এবং এই 2 যুবককে নিয়ে আমি ওই কবরটা আবার খুঁড়বো এবং এই কবর খোঁড়ার সময় এবং এই লাশটা দেখার পরে লাশের কি চেহারা, লাশের কি হয়েছে, এই 2 ব্যক্তি মৃত্যুর আগেও বলতে পারবে না, কাউকে বলতে পারবে না, অন্য যা কিছু বলতে পারবে কিন্তু এই ওর লাশের যে কি অবস্থা এটা বলতে পারবে না এবং গ্রামবাসী কেউ এই সময় আসতে পারবে না, সবাই যার যার ঘরে থাকবে, নিরাপদে থাকবে। তো বলছে আচ্ছা তাই হবে। তো একদিন দিন ঠিক করা হয় শুক্রবারে, এমনি মানে সকাল, মানে সেদিন সকালেই ছিল বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা একটা ভয়ার্ত পরিবেশ। তো সকালেই ফজরের নামাজের পরেই মানে আলো ফুটছে, এই অবস্থায় লাশটাকে আবার খোঁড়া হয় এবং মানে ওই লাশটা তোলা হয়। তো লাশটা তুলে গ্রামবাসী সবাই যার যার মতো যার ঘরে চলে গেছে, মানে হয়তো কিছু মানুষ উৎসুক, হয়তো লুকিয়ে ছাপিয়ে দেখছে কি হচ্ছে। তো লাশটাকে নিয়ে ওই যেখানে ওকে পাওয়া যায়, অর্থাৎ যে বিলের পাশে যে ডোবার মধ্যে পাওয়া যায় সেই ডোবার পাশে যাওয়া হয়। তো ওই ডোবার পাশে একটা নারকেল গাছ ছিল, তো আগে থেকে নারকেল গাছটা কাটা হয় এবং ওকে 2 টুকরা করা হয় এবং ওই 2 টুকরার মাঝে লাশটাকে রাখা হয়। রাখার পরে হুজুর তার নিজের মতো রিচুয়াল শুরু করেন এবং ওই 2 ব্যক্তিও পাশে থাকেন। তো রিচুয়াল করার এক মুহূর্তে সেই মানে স্পিরিটটা চলে আসে। তো চলে আসার পরে তখন মানে যারা দেখছে, যারা উইটনেস, মানে আমার স্টুডেন্টের নানি বা ওর আত্মীয় স্বজন অনেকেই দেখছে, তারা বলছে যে অনেকটা ছায়ার মতো, এমনিতে মেঘলা মানে ক্লিয়ার না। তো হুজুর ওকে প্রশ্ন করে, ঘটনাটা মানে আমি এখন যেটা বলছি সেটা এই বর্ণনাটা ওই 2 ব্যক্তি দেয় পরে, কারণ এটা পারমিটেড ছিল তাদের, শুধু পারমিটেড ছিল না চোখ দুটো বা লাশের কি বর্ণনা এটা বলা, মানে তার পারমিটেড ছিল না, অন্য সবকিছু পারমিটেড ছিল। তো হুজুরকে উনি মানে হুজুর বলেন যে তুই কে, তো ও কোনো কথা বলে না। তো বলে দেখ তুই মানে এরকম সমস্যা করিস না গ্রামবাসীর সাথে, তুই বল তুই কি চাস সেটা শুনতে হবে, আর তোর কি সমস্যা সেটা বল, তুই কি চাস। তো বল আমি এই ছেলের চোখ দুটো চাই। তো চোখ দুটো চাস মানে, এটা খুব একটা অদ্ভুত জায়গা, কিন্তু চোখ দুটো চেয়েছে। তোকে বলছে ও মারা গেছে, ওর চোখের এই ব্যাপারটা, ওর চোখ যে দেখে সেই মানে তার চোখ দিয়ে রক্ত পড়ে, নিশ্চয়ই এখানে তোর কোনো কারসাজি আছে। বলছে হ্যাঁ আমি ওর চোখ দুটো নিতে চেয়েছিলাম কিন্তু আমি যে কোনো ভাবে পারিনি, তো দেখেন আমার চোখ দুটো চাই। তো বলছে না এটা সম্ভব না, তোকে শুধু ট্র্যাপে ফালানোর জন্য বা তোকে আনার জন্য শুধু ওকে কবর থেকে তোলা হয়েছে, এটাই তো অন্যায়, কিন্তু তুই এই কাজটা করতে পারিস না। তো তুই কি হলে যাবি? বলছে আমি যাবো না। তুই কি চাস? আমি চোখ দুটাই চাই। তো এরকম অনেকক্ষণ নাকি হুজুরের সাথে বাদ বিতনটা ওর কথা। তো এক পর্যায়ে হুজুর মানে আরো রিচুয়াল করে তার নিজের মধ্যে কোন স্পিরিট হাজির করেন এবং ওকে মানে লাশটাকে যে 2 টুকরা মানে নারকেল গাছের 2 টুকরার মধ্যে রাখা হয়েছিল, উপরের টুকরা হুজুর ধরে ওর দিকে ছুঁড়ে মারে এবং তখন ওর একটু ভয় হয়, মানে হুজুর নিজের একটু শক্তি ওকে দেখান। তো উনি বলেন যে দেখ তুই আসছিস, তোকে আমি নিয়ে আসছি, কিন্তু এখন তুই কখনোই যেতে পারবি না এবং তুই যত কিছুই করিস আমি তোকে যেতে দেব না এবং তোর একটা বিহিত করবো, তুই বলকে। তখন ও একটু নরম হয়, স্পিরিটটা নরম হয় এবং বলে যে আমি পাশের কোন একটা দেশের, আমি দেশটার নাম আমাকে কেউ বলে না, আমি বলতে পারলাম না যে কোন দেশ, তবে বাইরে কোন একটা দেশের বলে যে একজন মানে ব্যক্তি যে ব্ল্যাক মিউজিক করতো, তো ওই জিনটাকে দিয়ে ব্ল্যাক মিউজিক করাতো এবং এই ব্ল্যাক মিউজিকের ইফেক্ট, তার একটা জাদুর ইফেক্ট একটা এই জিনের উপর পড়ে এবং যার ফলে ওর একটা চোখের সমস্যা হয় এবং এই প্রতিশোধ ও নেয় ওখান থেকে ছুটে, যে আমি যাকে দেখবো প্রথমেই তার চোখ দুটো নেব, ওর একটা এরকম জিদ থাকে। তো বলে আচ্ছা সবই ঠিক আছে, তুই কাজটা ঠিক করিসনি আসলে, মানে এটা ঠিক হয়নি, তো তুই কি হলে যাবি? বলছে আমি চোখ দুটো হলেই যাবো। বলছেন না এটা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না, চোখ দুটা তুই নিতে পারবি না। তো বলছে তুই কি চাস? তো অনেকক্ষণ এরকম বাক বিতনটার পরে বলছে যে আমি 2টো গরু অথবা মহিষের চোখ চাই। বলছে না সেটাও সম্ভব না, তুমি যদি জ্যান্ত মহিষ চাস বা জ্যান্ত গরু চাস সেটা দিতে পারবো, শুধু চোখ দেওয়া যাবে না, এটা অমানবিক কাজ করা যাবে না। তো বলছে আচ্ছা আমি সেটাতেই রাজি।
তো এরকম তার সাথে কোঅপারেশন করার পরে আবার মানে লাশটাকে মানে দাফন করা হয় এবং গ্রামবাসী প্রায় 7 দিনের মধ্যেই টাকা জোগাড় করে, মানে আমি যেটা শুনেছি। তবে এখানে যে ঘটনাটা বলবো, মহিষ দুটো জোগাড় করা হয়, দুটো মহিষ জোগাড় করে এবং এটার উইটনেস আমার স্টুডেন্টের নানি নিজে একদম নিজের চোখে একদম দেখেছেন? নিজের চোখে দেখা। গ্রামবাসী তো দেখে যে মানে মহিষ দুটো নিয়ে মানে সকালের নামাজের পরে শুধু মানে পানিতে, নদীতে হোক বা এখানে আমি ক্লিয়ার না, নদীতেই রাখছে হয়তো, শুধু মানে মহিষটাকে রাখছে, একটা মানে স্বাভাবিক একটা ঢেউ এসে সাথে সাথে মহিষটা ভ্যানিশ। এখন মহিষ সাঁতারও জানে, যেটা আমরা জানি স্বাভাবিকভাবেই, কিন্তু মানে ওনার নানি যেটা আমাকে বলছে যে শুধু মানে মহিষটা পানিতে দেয়া বাকি, হারায় যাওয়া বাকি নেই। তো এরপর থেকে মোটামুটি সেই গ্রামে আর কখনো সমস্যা হয়নি এখন পর্যন্ত, যেটা আমি শুনেছি। এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঘটনাটা অনেক ইন্টারেস্টিং এবং আপনার তো আরেকটা ঘটনা আছে, রাইট? একটু ইন্ট্রোডিউস করবেন আপনার নিজেকে, আপনার নাম বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় চলে যাবো আমরা সরাসরি। জি, প্রথমে আপনাকে অনেক থ্যাঙ্কস, অনেক দূর থেকে এসেছেন কষ্ট করে আমাদের সাথে যোগ দিয়ে আপনার ঘটনা শোনানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। যে দিনটা ছিল আসলে শুক্রবার। প্রতিদিনকের মতো আমি সকাল বেলা ঘুম থেকে উঠে দোকানে চলে যেতাম, আর আসতাম হয়তো দুপুরবেলা, এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়তাম। তো শুক্রবার সকালবেলা আমি যখন সকালে ঘুম থেকে উঠে দোকানে যাই, তো দেখি 11টার দিকে দেখি দোকানে অনেক লোক আসছে, হয়তো তারা গাড়ি করে আসছিল। তো যাই হোক, তাদের আমি চা দিলাম, বিস্কুট দিলাম, তারা খেয়ে আমাদের বাড়িতে চলে গেল। তখনও জানতাম না আসলে লোকগুলো কারা। পরে আমার বাড়ি থেকে ফোন আসলো যে তুই বাড়ি চলে আয়, তোরা আজকে দেখতে আসছে। তো যাই হোক, মেয়ে আগে আমার আব্বু দেখছিল, দেখার পরে তার পছন্দ হয়েছিল, কিন্তু আমি এই ঘটনাটা শিওর জানতাম না। তো আমি দোকান বন্ধ করে বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পরে তাদের মানে গোসল টোসল করে তাদের সামনে যখন বসলাম, তারা দেখে পছন্দ করে দিন ফেলালো যে আজকের এই বিয়ে হবে। এমন পর্যায়ে বিয়ের দিন মানে ওই দিনকেই বিয়ে ছিল। তো যাই হোক, গায়ে হলুদ দিল সন্ধ্যার দিকে গায়ে হলুদ দেওয়ার পরে সবাই আসতে আসতে অনেক লেট হয়ে গেল। তো যাই হোক, বাড়ির বাসা থেকে 11টার দিকে আমরা বের হলাম বিয়ের জন্য। তো বিয়ের জন্য 11টার দিকে, রাত 11টা? হ্যাঁ, রাত 11টার দিকে বাসা থেকে বের হয়েছি বিয়ের জন্য। তো ওখানে যাইয়া পৌঁছাতে আমাদের 12:30 বেজেই গেছে। তো যাই হোক, আমার সাথে আমার 2টা দুলাভাই ছিল, আরো অনেক আত্মীয় স্বজন ছিল। তো আমার বড় দুলাভাই বলতেছে কি তুই কি মেয়ে দেখছিস? আমি বললাম যে না, আমি মেয়ে তো দেখি নাই। তো দুলাভাই আমার বললো চল মেয়ে দেখে আসি গে। তো এক পর্যায়ে ওখান থেকে উঠে আমরা যাই মেয়ে দেখতে গেলাম। তো মেয়ে দেখতে যাই অবাক হয়ে গেলাম যে আসলে এটা কি পছন্দ করছে আমার আব্বু, বা এসে আত্মীয় স্বজন এসে কি দেখে গেছে। তো যাই হোক, মেয়ে তো একটু পছন্দ হয়নি। তো ওই সময় আমি আমার দুলাভাইরে বললাম, দুলাভাই আমি এই বিয়ে করবো না, আমি বাড়ি চলে যাব। তো এই নিয়ে অনেক ঝোলাঝুলি করার পরে আমার দুলাভাই এক পর্যায়ে বলে বসলো কি, দেখ তোর আব্বু তো এই মেয়েটা পছন্দ করে গেছে, তো তুই যদি এটা বিয়ে না করিস তাহলে এখানে অনেক লোকজন আছে, হয়তো অনেক অসুবিধা হইতে পারে। তো আমি আর কোনো উপায় না দেখে বিয়ে করে বাসায় চলে আসলাম। তো বিয়ে শেষ হলো রাত 3টার দিকে, আর বাসায় আসতে আসতে 4:30 এরকম বেজেই গেল। তো 4:30টার সময় যখন আমি গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেবেই আমি বাসায় আসলাম, প্যান্টটা খুললাম, পাঞ্জাবিটা খোলার পরে লুঙ্গি পরে আমি রীতিমতো দোকানে চলে গেলাম। যে বাড়িতে ভালো লাগতেছে না, এসে অনেক কিছু ভেবে বাড়ি থেকে আমি দোকানে চলে গেলাম। তো দোকান থেকে আসলাম, মানে দোকানে যখন গেছি, তারপরে 11টার দিকে দুলাভাই গেল, দুলাভাইরা যেয়ে বসলো, চা খাওয়াইলো, আমি চা খাইলাম, তারপর একটা সিগারেট খেলাম। সিগারেট খাওয়ার এক পর্যায়ে আমার দুলাভাই বলতেছে কি চল এখন বাসায় যাবো, তোর ভাই ছোটটা আসতেছে, তো ছোটটা আসলে তুই বাসায় চলে যাস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও আগে আসুক। তো ছোট ভাই যখন আসলো, আমি 2টার দিকে দোকান থেকে বাসায় উদ্দেশ্যে বের হলাম। তো বাসায় যে এক পর্যায়ে বাসায় পৌঁছায় গোসল করে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমালাম। ঘুমানোর পরে বিকাল 4টা অথবা 5টার দিকে আমার দুলাভাইয়ের সাথে করে নিয়ে আমি আবার বাজারের দিকে গেলাম। বাজারের দিকে এসে দুজনে বসে গল্প করতেছি বা চা খাইতেছি, অনেক কিছু খাওয়া শেষ করে রাত যখন 9টা বাজে তখনই বাসার দিকে দুলাভাই বললো চল এখন বাড়িতে যাই। তো আমি 9টার দিকে দুলাভাইয়ের সাথে বাড়িতে আসলাম। বাড়িতে আসতে আসতে 9:40 অথবা 45 এরকম বেজে গেছে। তো বাড়িতে যাওয়ার পরে বাড়িতে তো একটু ভালো লাগতেছিল না। তো আমি দুলাভাইয়ের সাথে আমাদের পুকুর পাড়ে যেয়ে বসে রয়েছি। তো পুকুর পাড়ে দুলাভাই আমি গল্প করতে করতে প্রায় 10:30 বাজে। ওই সময় বলতেছে চল তোর আব্বু বাড়ি আসে, চল যাই খাওয়া দাওয়া করে নি। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমি যখন ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরে আমার টোটালি ভালো লাগতেছিল না। তো হঠাৎ মানে রাত 11:05 অথবা 10 এরকম টাইমে আমি ভাবলাম যে আসলে বাড়িতে তো ভালো লাগতেছে না, দেখি বাজারের দিকে যাই। তো দোকানের চাবি অলরেডি আমার কাছে একটা থাকেই, আর আব্বুর কাছে একটা থাকে। তো আমি
বাসা থেকে বেরোয় রাত 11:20 বাজে, তখন আমি ঘড়িটা দেখছিলাম 20-এর দিকে। আমি আস্তে আস্তে বাজারের দিকে গেলাম। তো বাজারের দিকে যাওয়ার পথে আমার কোনো অসুবিধা হয়নি। আর আমাদের ওই রাস্তাটা ছিল অনেক ভয়ঙ্কর। তো টুকটাক অনেক কিছু ঘটছে সবার সাথে। তো এর আগে আমি কখনো এটা অনুভব করি নাই। তো যাওয়ার সময় কোনো অসুবিধা হয় নাই। তো রাত আমি টিভি যাই, দোকান শাটারটা খুলে টিভি দেখতে দেখতে এক পর্যায়ে রাত 2টা বেজে গেছে। তো 2টা বাজার সময় সিকিউরিটি গার্ড আমার এসে বলতেছে, কিরে তোর এত রাত পর্যন্ত তুই বাজারে কেন, তুই বাড়ি যাবি না? আর আজকে না তোদের বাড়ি এরকম অনুষ্ঠান হচ্ছে, এসে অনেক কিছু বললো। তো আমি মোবাইলটা বের করে দেখি তখন রাত বাজে 2টা। বললাম আচ্ছা ঠিক আছে কাকা, আমি যাইতেছি, আপনি থাকেন। পরে আমি শাটারটা লাগাই আস্তে আস্তে বাড়ির দিকে মুভ করলাম। তো বাড়ির দিকে আসার এক পর্যায়ে আমাদের ওখানে একটা তালসারি নামে একটা জায়গা আছে। ওই জায়গাটা ছিল অনেক ভয়ঙ্কর, বা ওই জায়গাটায় সবাই প্রচুর পরিমাণে রাত ভারী রাত্রে কেউ যদি যাইতো তো অধিকাংশ সময় ভয় পাইতো। তো যেই হোক না কেন, তাই যত সাহসী হোক বা যাই হোক না কেন, তো ওই সময় আমার সাইডে মানে 4টা বিড়াল, সামনে একটা পিছনে একটা, 2 সাইডে 2টা বিড়াল আমার পিছন পিছন মানে সাথে সাথে হাঁটতেছে। আমি হাঁটতেছি, এরাও হাঁটতেছে, আমি দাঁড়াইলে এরাও দাঁড়াইতেছে। তো এরকম যখন হচ্ছে তখন আমি ততটা ভয় পাইনি। বা আবার আমি চিন্তা করলাম যে আমি সামনের দিকে যাই, এগুলো বিড়াল তো, আর কিছুই তো না। তো সামনের দিকে যাওয়ার সময় আমাদের সামনে যে একটা তাল গাছ আছে, ওই তাল গাছটাই আমাদের। তো লম্বা একটা তাল গাছ, ওখানে যখন গেলাম ওই জায়গায় একটা কালভার্ট ছিল আর 2 সাইডে ধান ক্ষেত। তো আমি চিন্তা করলাম এই বিড়াল সাথে করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো আমি একটা যখন লাথি মেরে নিচে ফালাই দিছি ধান ক্ষেতের ভিতরে, তো বাদ বাকি 3টাই চলে গেছে ওখান থেকে। তারপর আমি আবার হাঁটতেছি, হাঁটতে হাঁটতে মনে করেন সামনে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি একটা মনে করেন বাঘের মতো একটা কিছু ধান ক্ষেত থেকে বেরোয় লাফ দিয়ে রাস্তার পারে আসলো, মানে আবার লাফ দিয়ে ধান খেতে পড়লো, আবার এই পাশে লাফ দিয়ে ধান খেতে মানে রাস্তার পারে আসতেছে, আবার এই পাশে লাফ দিয়ে ওই পাশে যাচ্ছে। তখন যাওয়ার এক পর্যায়ে আমার গাটা একটু হালকা কেঁপে উঠলো যে আসলে এটা কি হচ্ছে। তখন আমি ভাবতেছি যে এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকাও ঠিক হবে না, আর এটা ভাবাও ঠিক হবে না। আমি আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে 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 সামনের দিকে যাওয়ার সময় মানে সামনে যত এগোচ্ছি তত মনে একটু একটু ভয় করতেছে। তো সামনে কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের মানে রাস্তার সাইডে এক সাইডে জঙ্গল, এক সাইডে একটা কুল বাগান। তো কুল বাগানটা অনেক লম্বা, আর এই সাইডে জঙ্গল। তো জঙ্গলের সাইডে কবর বা মানে অনেক কিছুই, আগে শ্মশান ছিল, তারপরে কবরস্থান হয়েছে। তো ওখানে যখন আমি যাইতেছি মানে কুল ক্ষেতের কানি যখন আমি ক্রস করব, তখনই দেখি যে 22-23 হাত মতো একটা লম্বা লোক। তো লোকটার মাথাটা ছিল তার দেহ থেকে আলাদা, আর রক্ত তার পুরা শরীর বয়ে বয়ে নিচে পড়তেছে। তো ওই লোকটা মানে কুল ক্ষেতের ওই মাথা থেকে এক পা রাস্তার পাড়ে দিল, রাস্তার পাড়ে দিলে দেখে পুরা রাস্তায় রক্তে ভিজে গেছে। আর পরের পা দিয়ে যখন ওই পাশে পার হয়ে গেল, তখন আমি আর মানে কিছুই বলতে পারি না। কিছু না বলতে পারার কারণে যে রাত যখন 4:30 বাজে মানে ফজরে আজান দেওয়ার কিছুক্ষণ আগে আমার আব্বু আমারে ফোন দিছে যে তুই কই, মানে যখন আমার ঘরে দেখে নাই বা এসে অনেক মানে ফোন দেওয়ার পরে আমি আব্বুর সাথে একটু মিথ্যা কথা বললাম যে আমি আসলে টয়লেটে আইছি। এই বলে আমি ওই সময় আমি যখন বুঝতে পারলাম যে আমি এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছি, তো যাই হোক তাড়াতাড়ি আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি কাউকে কিছু বললাম না, ওই অবস্থায় ঘুমায় পড়লাম। ঘুমায় পড়ার পরে প্রায় সকাল যখন 11টা বাজে তখন আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে গোসল করে খাইতে যাব, তখনই মানে আমার পুরো শরীর তো প্রচুর পরিমাণ ব্যথা, আমি হাঁটতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো আমি আর না খাইতে যাই, আমি আমার দাদার কাছে গেলাম, দাদার কাছে যাই একটু ঝাড়ফুঁক করে আসলাম। আসার পরে দেখি ব্যথাটা হালকা একটু কমছে। তো এইভাবে আমি আর ওই দিনকে দোকানে গেলাম না, বা সারাদিন বাড়িতেই ছিলাম। তারপরে সন্ধ্যার সময় যখন আমি সন্ধ্যার পরে মাগরিবের আজানের কিছুক্ষণ পরে আমি টয়লেটে যাওয়ার জন্য বের হলাম। তো টয়লেটে যখন গেছি, যাওয়ার পরে টয়লেট থেকে বেরোয় দেখি আমার পা দিয়ে খালি রক্তই বের হচ্ছে, কোনো কাটার চিহ্ন না, মানে কোনো জায়গায় কেটে গেলে যেরকম রক্ত বেরোয় এরকমই বেরোচ্ছে, কিন্তু কোনো জায়গা থেকে কোনো কাটার কোনো এই পাওয়া যাচ্ছে না। তো আমি ওটা আমার দাদি দেখলো, দাদি দেখার পরে আমার দাদি বলতেছে কি ব্যাপার তোর রক্ত বেরোচ্ছে কে? আমি বলছি সেটা তো জানি না, কোনো জায়গায় কোনো কাটেও যায় নাই বা মানে কোনো আঘাতও লাগে নাই, এমনি রক্ত বেরোচ্ছে। তো তুই তখন দাদি বলতেছে তুই একা একা বাইরে আসছিস কেন? তো আমি দাদির সাথে পুরো ঘটনাটা শেয়ার করলাম। তো দাদি আমার অনেক ধমক দিল যে তুই এরকম গায়ে হলুদ হয়েছে, বিয়ে হয়েছে, সেদিনকে তুই বাইরে গেছিস কারণ না নিয়ে, আর এত রাত্রে যদি মানে অন্যরকম কিছু হয়তো তখন কি করতি? তো আমি আর কিছু বললাম না, দাদিরও বলতে নিষেধ করলাম। তো এইভাবে তারপরের দিনকে আমি একটা কবিরাজের কাছে গেলে একটা মাদুলি দিল, তারপর থেকে স্বাভাবিক ছিল। এই ছিল আমার ঘটনা। ঘটনাটাও আশা করছি যে ভালো হবে। ওকে, বেশ পয়সা লেগে এসেছে মধ্যবার কাছে। জি।
তো এখন যে ঘটনাটি বলবো এটা আমার মানে নিজের কাজিনের সঙ্গে ঘটায়, বলা যায় যে একসাথে একটা অভিজ্ঞতা। তো অভিজ্ঞতাটা ছিল বেশি আগের না, 2018 সালের পহেলা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ছুটি ছিল ওই দিন। তো বলে রাখা ভালো, ও একটা প্রতিষ্ঠানে পড়ে, তো কি প্রতিষ্ঠান আমি এটা বলতে যাচ্ছি না কারণ আমাকে নিষেধ করছে, আর এটা আমরা বলবো না কোথায় কি এটা বললাম না। তো আমাদের পাবনা থেকে বেশ দূরে যে হুম। প্রতিষ্ঠানটা, তবে এটুকু বলতে পারি এটা একটা মেডিকেল রিলেটেড প্রতিষ্ঠান। জি। তো দেখা গেছে পয়লা মের ছুটি, ও আবাসিক হোস্টেলে থাকে। তো সবাই বলছে যে যার মতো বাড়ি চলে গেছে। তো ও যে রুমে থাকে ওকে প্রায় গণরুমই বলা যায়, 25 জন থাকতো। আহ, সবাই ওকে নিষেধ করছে তুই থাকিস না, যেহেতু একটু সমস্যা হয়, আগে থেকেই সমস্যা হয়। তো ও আর ওর এক মানে সিনিয়র বড় অপু রাত্রে থাকে, তো সবাই নিষেধ করে এবং ও জানে যে ওই বড় অপুর কিছু সমস্যা আছে। সমস্যা আছে বলতে দেখা যায় রাত্রে তার খিঁচুনি হচ্ছে বা মানে অ্যাবনর্মাল আচরণ করে, এরকম কিছু করে। তো বলছেন না এটা স্বাভাবিক, আপুর সাথে থাকি, এটা আমি মানিয়ে নিয়েছি, এটা সমস্যা নেই, যে তোর সামনে পরীক্ষা, পড়াশোনা করতে হবে। তো বলছে দেখ দেখে থাকিস, আর যদি কোনো সমস্যা হয় মানে গার্ডকে ফোন দিস। মানে সবাই তোকে নিষেধ করে যে থাকিস না। তো বলে যে একদিনের জন্য আমি আবার পাবনা যাবো, আবার আসবো, এটা সমস্যা কাটিয়ে নেবো, কোনো সমস্যা নেই রাত্রে। তো যথারীতি পড়তে বসছে। তো বলে রাখা হলো মানে যথারীতি ছোটখাটো সমস্যা আগে থেকেই ওদের রুমে আছে। তো ও প্রথমে যেটা বলে মানে ওর যেটা স্টার্ট হয়, ও ওয়াশরুমে যায়। তো ওয়াশরুমে যাওয়া, ও বের হবে আর দরজা মানে বাইরে থেকে লক। তো বাইরে থেকে লক আছেই তো শুধু আপু। তো আপু তো এরকম দুষ্টামিও করে না। তো আপু আপু বলে ডাকছে যে দরজা খুলে দুষ্টামি করো না, মানে বাইরে যাব, পড়তে হবে। তো কিছুক্ষণ টানাটানি করার পরে এমনি খুলে গেছে। তো তাকে দেখো নাই, আপুর রুমে আছে, টেবিল আছে। তো যাচ্ছে, এটা ও এমন কিছু এভাবে নেয়নি। তো ও আপুকে বলে যে আজকে যেহেতু সময় পাইছি পড়াশোনা করি, যদি মিসরা গার্ডে আসে বা চেক করতে আসে, যদি আমাদের পড়তে দেখে তাহলে আমাদের অ্যাপ্রিসিয়েট করবে, নাহলে আবার বকা দেবে, দুইজন আছি। তো ওর আপু বলে না আজকে কিছু বলবে না, যেহেতু ছুটির সময় কিছু বলবে না, আমরা ঘুমায় পড়ি। তো বলছে না আপু আমার সামনে পরীক্ষা, পড়তে হবে। তো বলছে আমি চা বানাই, তুমিও খাও। তো বলছেন না আমি চা খাবো না, আমি ঘুমায় যাবো। তো বলছে আচ্ছা তাহলে আমি চা খাই। তো চা বানাতে গেছে। তো চাটা বানানোর সময় হঠাৎ করে জানালাদের চোখ গেছে নিচে। ওরা 4 তলায় ছিল, নিচে তাকানোর পরে দেখে যে বেশ কয়েকজন মানুষ, মনে হচ্ছে সাদা, কোনো কিছু পরে বলতেছে না যেহেতু অনেক উপরে ছিল, 4 তলা থেকে নিচে, তারপর রাত্রে মানে সাফিসিয়েন্ট লাইটও ছিল না। ওদের সাদা সাদা আবছা বেশ কয়েকজন। তো ভাবে এত রাত্রে এখানে এই সময় মানুষ ভাবছে চা বানাচ্ছে। তো চা বানানোর পরে চা হাতে নিয়ে যখন ও রুমের দিকে তাকায় তখন ও থ হয়ে যায়। মানে মনে হচ্ছে রুমের পুরো ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে। মানে ওর চেয়ার যেদিকে ছিল, টেবিল যেদিকে ছিল, সব উল্টা দিক, ও উল্টা দিকে। মানে ওর চেনা পরিচিত রুম, যে রুমে ও ঘুমায়, যে রুমে পড়াশোনা করে। তো বিষয়টা অড লাগে। তো অড লাগার পরে একটু ভিতরে ভিতরে ভয় পায়, এখন যেহেতু একা, ওই এত বড় একটা রুম, শুধু 2টা মানুষ। তো রাফু বলে যে আমি ঘুমায় বললাম, তুই কি ঘুমাবি? ও ভয় ভয় বলে যে হ্যাঁ আপা আমি ঘুমাবো। তখন আর তেমন কিছু বলে না, তো লাইট বন্ধ করে ঘুমায় যায়। তো বলে আমার বেশিক্ষণ ঘুম না, ও যেভাবে আমাকে বলে কিছুক্ষণ ঘুমানোর পরেই দেখে মানে তবলার আওয়াজ। আচ্ছা, তো এত রাত্রে তবলার আওয়াজ কিভাবে? ও তখনও গভীর ঘুম হয়নি, উঠে দেখে ওর আপুর মানে যে আগের যেমন হয়েছে, মনে হচ্ছে খিঁচুনি উঠছে, মানে হাত পা বাঁকা হয়ে যাচ্ছে এবং মুখ দিয়ে তবলার আওয়াজ হচ্ছে আপুর। মানে ও প্রচন্ড ভয় পায় যে কি ব্যাপারে এমন করছে কেন। তো দৌড়তে ওয়াশরুমে যায়, ওয়াশরুমে গিয়ে পানিটা নিয়ে এসে মাথায় পানি ঢালে, মুখে চোখে পানি দেওয়ার পরে একটু স্বাভাবিক করার পরে মানে কিছুক্ষণ সময় যায়, কথাবার্তা বলে ওর আবুকে একটু স্বাভাবিক করে। এই সমস্যাটা আগে থেকেই ছিল। তোর মনে মনে তখন থেকেই ভয় হয়, আর ঘুম আসে না, মনে হচ্ছে কাঁথা গায়ে দিয়ে ওর ভয়টা যাচ্ছে না, ঘুমও আসছে না, মানে মানে ভয়ের রাত গভীর হয় যেটা আমরা বলি। তো ভালো বলেছেন। হ্যাঁ, তো ও ঘুমিয়ে গেছে, এরকম চিন্তা করতে করতে এক সময় হয়তো তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে গেছে। তো ঘুমানোর পরে ও ঘুমানোর সময় লাইট বন্ধ করে ঘুমিয়েছে। তো ও মনে হচ্ছে মানে আবছা আবছা ঘুম আসছে, গভীর আবছা আবছা মনে হচ্ছে যে মনে হচ্ছে রুমের লাইট জ্বালানো, খুব ঠান্ডা রুমের মধ্যে, যদিও আমরা জানি যে ওই সময় তেমন একটা ঠান্ডা পড়ে না। তো যাই হোক, ও মানে খুব ঘুম, তাকাতেও যাচ্ছে না। তো মনে হচ্ছে মুখের উপর কোনো কিছু আছে। তো কি আছে, চোখে হালকা একটু মানে ই করে আবছা হয়ে দেখে যে ওর সেই আপু ওর মুখের সামনে একদম মুখ লাগে মানে বসে আছে, একদম মুখ বরাবর, এবং চোখ দুটা বড় বড়, এবং হাসছে, গাল দুটা যতটুকু স্ট্রেচ করে, আমরা যেমন জোকারকে দেখি একদম গাল দুটাকে স্ট্রেচ করে আছে। ও ওর আপুকে একটা ধাক্কা দেয়, একটা চিৎকার দেয়, এবং চিৎকার দিয়ে এক দৌড়, যেহেতু এটা গণরুম ছিল, পাশেও গণরুম, বিশাল বিশাল রুম থেকে বড় লম্বা করিডোর, ও করিডোরতে দৌড় দেয়, কিন্তু ওর ভিতর যে মানে ভয়টা, ওই ভয়ের জন্য দৌড় দিতে পারছে না। তো ওর সম্মোহনটা ভাঙে একটা কথা শুনে, মানে একটা রুমের পাশ দিয়ে যাচ্ছে,
মানে হালকা হালকা দেখে যে যেহেতু গ্লাস দিয়ে দেখে লাইট জ্বালানো, তো মানে করুণ সুরে বলছে, আপু আমাকে নিয়ে যাও, আপু আমাকে নিয়ে যাও, এরকম করে মানে স্পষ্ট মানে অল্প স্বরে। তো ভাবছে আমার সাথে যেমন হচ্ছে এই রুমে হয়তো একজন দুজন আছে, ওদের সাথে হচ্ছে। তো ও গ্লাসটা খুলে, তো আসলে গ্লাসটা খুলে যে মানে দেখার জন্য যেটা দেখছে সেটা দেখার জন্য প্রস্তুত ছিল না। এটা দেখার পর থেকে ওর মাইগ্রেনের সমস্যা, এখনো সমস্যা আছে। আচ্ছা, ও দেখে একটা মেয়ে মানে পুরা ঝুলছে, যেহেতু ওদের মানে মেয়েদের হোস্টেলে মানে সিলিং ফ্যান অ্যালাউড না, তারপরেও মনে হচ্ছে উপরে ঝুলছে এবং ও জানে ওখানে সিলিং ফ্যান নাইও, এবং মনে হচ্ছে আমরা জানি যদি ঝুলে থাকে একটা মানে মিনিমাম ডিস্টেন্স থাকে দড়ির, মনে হচ্ছে একদম দেয়ালের সাথে গলাটা আটকে আছে। তো ও এটা দেখে তাও বলে যে আমি যদি সেন্সলেস হই আমি বেঁচে যাই, মানে যে দৃশ্যগুলো দেখছি আমি দেখার জন্য প্রস্তুত না। তো হঠাৎ করে ও বলে যে আমার মানে ঠিক কোমর বরাবর একটা ধাক্কা আসে। তো কিসের ধাক্কা? ও দেখে একটা ট্রেসার, মানে লাশ যে ট্রেসারে নেয় সেই ট্রেসার, এবং অন্য কিছু না, ওর মানে মনে হচ্ছে ওর লাশটাই ও দেখছে ওর সামনে, একদম নিজের চোখের সামনে নিজের দেখতে চোখের পাচ্ছি সেটা। সামনে। এবং আচ্ছা। বলে যে সজোরে একটা ধাক্কা খাইছে কোমরে। ওটা দেখে আর ওর কোনো সেন্স নেই, ও মানে একদম সেন্সলেস। তার পরের দিনে ওর জ্ঞান ফেরে, এবং জ্ঞান ফেরার পরেও তারপর থেকে মাইগ্রেনের সমস্যা এবং প্রচুর সমস্যা, এবং ও আমার নিজের কাছে এখন নিজে এটা শেয়ার করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দ্বিতীয় ঘটনাটা অনেক মজার এবং ভালো লেগেছে নিশ্চয়ই, আশা করছি। তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা আরেকটা ঘটনায় যাব, এবং এই ঘটনাটিও খুব অদ্ভুত। এবং এই ঘটনাটার আগে আমি একটু বলে নিই যে এই ঘটনাটি বেসিক্যালি একজন আমাদের স্টুডিওতে আসার কথা ছিল, এবং অনেকদিন ধরেই তিনি আসতে চাচ্ছেন কিন্তু কোনোভাবে সময় করতে পারছেন না। তো এই ঘটনাটা আমি সম্ভবত আগে পড়িনি, আজকে যেহেতু সময় আছে আজকে একটু পড়ে ফেলতে চাই। আর যদি পড়েও থাকি তাহলে দ্বিতীয়বার আবার পড়তে অসুবিধা নেই। যাই হোক, তবে আমার মনে হচ্ছে আমি পড়িনি, কারণ আসার কথা ছিল, অনেকদিন ধরে তার জন্য ওয়েট করছিলাম, পড়ে ফেলি। তো উনি লিখছেন যে রাসেল ভাই নমস্কার, আমি নিপু আচার্য, একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি 2003 সনের ঘটনা, আমার এসএসসি পরীক্ষা ঠিক 1-1.5 মাস আগের ঘটনা। এই দুনিয়াতে লোকাচার, লৌকিকতা যেমন আছে তেমনি অলৌকিকতারও কমতি নেই। আমি মানুষ পড়ানোর সাথে জড়িত, এটা কোনো সাধারণ কাজ নয়। এই কাজ করতে গেলে বুকের পাটায় স্বাভাবিকের চাইতে অনেক বেশি সাহস থাকতে হয়। একবার যদি আপনারা চোখ বন্ধ করে ভাবেন যে একটি আস্ত মানুষকে পুড়িয়ে ভস্ম করে দেবার কথা, তো আমি নিশ্চিত আপনার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যাবে। আজ আমি মানুষ পোড়ানোর আরেক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করছি, ভালো লাগলে বলে শোনাবেন। আমাদের পাশের বাসায় সেই ছোটবেলা থেকে দেখে আসছি প্রিয়বালা, ডাকনাম ভক্ত বলে এক বৃদ্ধা মহিলা তিনি থাকতেন। বয়স আনুমানিক 80 বছরের মতো। ওনার স্বামী মারা গেছেন স্বাধীনতা যুদ্ধের কিছুদিন পরেই, তাই জন্ম থেকেই ওনাকে সাদা শাড়ি পরা এবং চুলে মানে জাস্ট ছোট করে ছাট দেওয়া অবস্থাতে দেখে আসছি। এই জগতে ওনার এক মেয়ে ছাড়া আর কেউ ছিল না, যিনি থাকতেন ওনার বাড়ি থেকে অনেক দূরে। তাই উনি বড়শি দিয়ে পুকুরে ও খালে মাছ ধরতেন এবং ওই মাছ দিয়ে অধিকাংশ সময় খাওয়া দাওয়া করতেন। এ কারণে তাকে অনেকে মেছো পিশাচ বলেও ডাকত। এই ভক্তর কপালে একটা বেশ বড় আকারের টিউমার, যেটা নিয়ে আমরা অনেক ঠাট্টা করতাম। এবার মূল কাহিনীতে আসি। সেবার ভক্ত বেশ কয়েক মাস যাবৎ অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। গ্রামের সবাই এক পর্যায়ে ওনার বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। সেদিন ছিল শনিবার, অমাবস্যার রাত। তখন আনুমানিক 1:30 মতো বাজে। হঠাৎ ওনার ঘর থেকে অনেক চিৎকার শুনতে পাই। ওনার মেয়ে চিৎকার করে বলছে, তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, মা আর নেই। ওই গাব গাছটার নিচে তোরা আগুন জ্বালা, আমার মায়ের হাতে আমার মাকে নিয়ে যা। উল্লেখ্য, ওনার ঘরের পাশে একটি বড় গাব গাছ ছিল। ওনার চিৎকার শুনে আমি এক মুহূর্তে দেরি না করে দৌড়ে ওনার ঘরে যাই। এরপর আমরা কয়েকজন মিলে ওই গাব গাছের নিচে হাতে মশাল নিয়ে যাই। যে কথা সেই কাজ। গাছের ওপরের দিকে তাকিয়ে আমরা অনেকে স্পষ্ট দেখি সাদা শাড়ি পরনে এক খুনখুরে বুড়ি গাছের ওপর থেকে লাফ দিয়ে পাশে থাকা একটা পুকুরের মধ্যে পড়ছে। এমনকি ওই পানির ছিটা আমাদের অনেকের গায়েই লেগেছিল। বুঝতে আর বাকি রইল না ব্যাপারটা কি ঘটছে। ঘরে ফিরে ওনার মেয়ের মুখে শুনলাম ওই বুড়ি নাকি ভক্তর পাশে
একটু দাঁড়িয়েছিল। উনি আরো বললেন, উনি পাশের রুমে গিয়েছিলেন পানি আনতে। সেখানে বসেই শোনেন ভক্ত বলছে, না আমি যাব না, তুই যা, আমাকে তুই নিয়ে যেতে পারবি না। এরপরে বেশ কয়েকটা জোরে জোরে গোঙানির শব্দ করেছেন। তারপরে আর কোনো আওয়াজ নেই। বোঝাতে পারবো না সেই রাতে লাশ নিয়ে কতটা ঝামেলায় পড়েছিলাম। লাশ পাহারা দিতে আমরা 5-6 জন ছিলাম। সারা রাত কুকুরগুলো প্রচন্ড ডাকাডাকি করছিল। রাতের শেষ ভাগে আমরা যখন আর সহ্য করতে পারছিলাম না, পরিস্থিতিটা ছিল এমন, এক ঝাঁক কাক টিনের চালের ওপর তার পায়ের নখ দিয়ে আঁচড় কাটছে। কুক পাখিটা দূরে ভয়ঙ্কর ভাবে গাছের ডালে কুক কুক শব্দ করছে। চারিদিকে গা ছমছমে পরিবেশ। যে স্থানে লাশ শোয়ানো ছিল সেই স্থান বরাবর টিনের বেড়ার বাইরে দাঁড়িয়ে ওই বুড়ি করুণ সুরে কাঁদছে। কি যে বিভৎস সেই কান্নার সুর, কাউকে বোঝাতে পারবো না আমি। ওনার মেয়ের হঠাৎ চৌকাঠের ফাঁকায় দেখছেন জল জল করছে দুটি চোখ, এক দৃষ্টিতে বাইরে থেকে লাশের দিকে তাকিয়ে আছেন। চিৎকার করে উনি বেরিয়ে গেলেন ঘর থেকে। এক পর্যায়ে লাশ একা রেখে আমরাও বের হয়ে আসতে বাধ্য হয়েছিলাম সেই রাতে। আজানের শেষে ভোরের আলো ফুটতেই বাড়ির কয়েকজন মুরব্বী লাশের কাছে গিয়ে দেখি লাশের মাথার বেশিরভাগ অংশই খাওয়া এবং লাশটা নিচু ভাবে পা সমান করে বসে আছে। বুঝতে বাকি রইল না রাতে কি হয়েছে। বিকেল 4টার দিকে শ্মশানে লাশ পোড়ানোর জন্য তুলেছিলাম। শেষ হতে রাত 10টা বেজেছিল। তখন আমি বুঝতে পারিনি আমাদের ভাগ্যে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তবে অনেক মুরব্বী সেদিন বলেছিল যে ভক্তবাড়ির দোষ পেয়েছে, সবাইকে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু তাদের কথা আমি আমলেই নেইনি। যেখানে ওই শ্মশানটা ছিল ঠিক তার বিপরীতে 15-20 হাত দূরে আবার শোবার ঘর ছিল আমার। তখন গভীর রাত, মিটমিট করে হ্যারিকেন জ্বালিয়ে রাখা হয়েছে আমার রুমে। সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ কোনো এক শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘরের চৌকাঠের বাইরে দাঁড়িয়ে চোখ যেতেই আমি স্পষ্টত দেখি আমার রুমে সাদা একটা বিড়াল প্রবেশ করলো। পরক্ষণেই সেই বিড়াল গাব গাছে থাকা বিভৎস সেই বুড়ির রূপ নিল। ভয়ঙ্কর সে চেহারা, মুখে তাজা রক্ত মাখা, হাতে ছিল একটা আধ খাওয়া মানুষের মাথা। ওই মাথাটার কপালের ওপরের দিকে একটা বড় গোল টিউমারের মতো। এবার আমার আর বুঝতে বাকি রইল না এটা ভক্তের খাওয়া সেই মাথা। এবার এটা ধীরে ধীরে সে আমার খাটের সামনে এগোতে লাগলো। এক পর্যায়ে ওই মাথাটা আমার খাটের ওপরে হাত দিয়ে আমার বুকের ওপরে নিয়ে বসে। আমার মুখের সামনে মাথাটা এগিয়ে দিয়ে বলে ওটাকে খেতে। ততক্ষণে আমি মৃত্যুর শেষ ভাগে পৌঁছে গিয়েছি। সেবার 3 দিন পরে আমার জ্ঞান ফেরে। এরপরে আমি শুধু ঝিমাতাম। ভর দুপুরে ওই খাপ গাছের নিচে ছুটে যেতাম। আমাকে কেউ ধরে রাখতে পারতো না। শুধু বলতাম আমি মানুষের মাথা খাবো। এরপর আমি কোনো এক নাম করা গুরুদেবের চিকিৎসায় ভালো হই। পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস লেগে যায়। এরপর আমি শুনতে পারি ওই দিন রাতে প্রচন্ড ধস্তাধস্তি আওয়াজে ঠাকুমা ও আমার মা ছুটে আসেন আমার রুমে। এসে দেখেন আমার বিছানায় আমার শরীরের নিচে তাজা রক্ত লেগে আছে। কিন্তু ওনারা আমার শরীর মোছানোর পর অবাক হয়ে দেখেন কোথাও বিন্দু মাত্র কাটা ছেঁড়া নেই। তবে এই তাজা রক্তগুলো কোথা থেকে আসলো আজও এর উত্তর খুঁজে পাইনি। এত কিছু হওয়া সত্ত্বেও মানুষ পোড়ানোর নেশা আমার কাটেনি। এ এক ভয়ঙ্কর নেশা। আজও প্রশ্ন জাগে, তবে কি অলৌকিকতার কাছে আমরা মাঝে মধ্যেই বেপরোয়া এক লৌকিক জগতের মানুষ বলে বাধা পড়ে যাই এই লৌকিক মানুষ জগতের মানুষ বলে? এই প্রশ্নটা দিয়ে তিনি শেষ করেছেন। এবং থ্যাংক ইউ ভেরি মাচ এই ঘটনাটা পাঠানোর জন্য। এবং আমি খুব খুশি হব যদি আপনি স্টুডিওতে এসেও আমাদের সময় দেন। এবং আমরা চলে যাব এখন আবারও ছোট্ট করে আমাদের যে আজকের যে আপনাদের যে সমস্ত লিখছেন আপনারা ফেসবুক এবং আর সব জায়গায় সেইখানে। তবে তার আগে আমাদের আরো একজন অতিথি আছেন, তার কাছ থেকে ছোট্ট করে শুনে আসবো তার দ্বিতীয় ঘটনাটি। তো একদিন সেদিন ছিল রবিবার, সকালে নানু আসছে আমাদের বাড়িতে। এসে আব্বুকে বলছে কি যে আজকে চলো দুজন মাছ মারতে যাই। তো আব্বু যথারীতি কাজকর্ম ফেলাইতে মানে মাছের খাদ্য নিয়ে কপোতাক্ষ নদীতে মাছ মারতে গেছিল। যাওয়ার সময় যে জায়গায় আব্বু এবং নানু মাছ মারতেছিল তার উল্টো দিকেই শ্মশান ছিল। তো শ্মশানের নানু ছিল শ্মশানের ওই পাশে আর আব্বু ছিল শ্মশানের এই পাশে। দুজনে দুই জায়গায় বসে ছিপ দিয়ে মাছ মারতেছে। তো
সকাল 9টার দিকে যায় পড়ছে, তো 10টার দিকে আব্বু একটা বড় রুই মাছ পাইছে, নানু একটা মাছও পায়নি। তো এইভাবে আব্বু 4-5টা মাছ পাওয়ার পরে ততক্ষণও নানু কোনো মাছ পায়নি। আচ্ছা। তো মাছ না পাওয়ার কারণে 12:30 বা 1টার দিকে এরকম হবে। তো নানু যখন প্রথম বসি উঠাইলো, দেখলো যে একটা মানুষের পা উঠছে। হুম। তো এটা দেখে আব্বু একটু অবাক হলো। নানুর কোনো চিন্তাই নেই যে একটা মানুষের পা উঠছে, বা তার ভিতরে কোনো ভয় বা কোনো কিছুই নাই। আচ্ছা। তো আব্বু এটা দেখে নানুরে একটু নানুরে বলতেছে যে, জামাই চলেন বাড়ি চলে যায়, এখন আর মাছ মারতে হবে না, আর জায়গাটাও ভালো না, চলো বাড়ি চলে যাই। তো নানু আর আব্বুরে ধমক দিতেছে যে কি হবে, এনে প্রতিদিনই তো এসে মাছ মারি, আজকে আর কি হবে। তো এই বলতে আব্বু আর তখন মাছ মারতেছে না, বসে রয়েছে। আব্বু খালি নানুর যে এটা ওটাই দেখতেছে যে তালবাই না কি করে না করে। তার আধা ঘন্টা পরে বা এরকম 20-25 মিনিট পরে যখন আবার বসি পাতাশি তোলাই গেছে, তখন আবার নানু টান দিছে। তো দেখে একটা হাত, একটা মানুষের কাটা হাত উঠছে, রক্ত পড়তেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি হাতটা কাইটে বসি থেকে গেঁথে দিছে। তো এটা দেখে আব্বু আরো একটু অবাক হয়ে গেল যে আসলে খারাপ কিছু ঘটবে বা নানুরে যে কোনো ভাবে বাড়ি নিয়ে যাইতে হবে। তো আব্বু যায়, আবারও নানুরে ধমক দেয়, কিন্তু নানু উঠেই না। তো যেহেতু সে আব্বুর শ্বশুর, এই জন্য বেশি কিছু বলতেই পারে না। আর আব্বু বসে বসে দেখে ওটা কি হচ্ছে কি না হচ্ছে। তো এইভাবে মনে করেন অনেক সময় কেটে গেল, যে 3টার দিকে যায়, 3টা অথবা 4টে আসলে কিছুক্ষণ আগে নানুর যখন আবার বসি তুলছে, তখন দেখে শুধুমাত্র একটা মানুষের মাথা আর সারা মুখের ধারে মানুষটা খিলখিল করে হাসতেছে। তো এটা দেখে নানু তখন একটু অবাক হয়, বা নানু একটু চিৎকার দিয়ে ওঠে। তখন আব্বু সাইডে ছিল, সাইডে ছুটে যায়, দেখে যে এই অবস্থা, সিপে ওরকম মানুষের মাথাটা চুলের ভিতরে আটকানো রয়েছে। তো নানুরে আব্বু অনেক ধমক দিল, তারপরে সিপটা ভাঙিয়ে দেওয়ার পরে আব্বু জোর করে নানুরে বাসায় নিয়ে চলে আসলো। তো ভয় পাওয়ার কারণে নানু বাসায় আসলো, যখন আসার পরে নানুর প্রচুর পরিমাণ জ্বর। তো নানু তখন আমাদের বাসায় ছিল, আমাদের বাসা থেকে বিকালবেলা আমার মামার এসে নিয়ে যাওয়ার পরে সেই জ্বর অবস্থায় বাড়িতে নিয়ে যায়। এইভাবে অনেকদিন অসুস্থ ছিল, 3-4 মাস মতো অসুস্থ থাকার পরে আস্তে আস্তে নানু শুকায় মারাই গেছে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন চলে যাব রেডিও ফুর্তি যে পেজটা সেখানে, এবং সেখানে আমাদের যারা লিখছেন সেটাতে আমরা কিছু কমেন্ট পড়ে আসবো এখন। এবং আমাদের সঙ্গে এখানে দেখতে পাচ্ছি অনেকেই আছেন, তারা লিখছেন। মেঘলা আকাশ আমাদের সঙ্গে আছেন, তার কাছে শুনতে খুব ভালো লাগছে। রকিবুল ইমতিয়াজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি ইফরান ইকবাল এবং শিফাত ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শরীফ মতিন, এছাড়াও ফারহান হৃদয় আমাদের সঙ্গে আছেন, জাইফ আহমেদ শাকিল আমাদের সঙ্গে আছেন, শাওন জোয়াদ্দার শাওন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আখিরুল ইসলাম আদর, এছাড়াও এমডি মিজানুর রহমান আমাদের সঙ্গে আছেন, এমডি জাহিদুল ইসলাম, সিমরান জেসি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফারদিন মাহবুব, আমাদের সঙ্গে আছেন রায়হান কিং, এমজে মুক্তারুল ইসলাম মিজান, মোহাম্মদ হাসান ঘাটাইল থেকে আছেন তিনি আমাদের সঙ্গে, তাহেরা জুবাইর মিম আমাদের সঙ্গে আছেন, আরিয়ান খান, এমডি মারুফ খলিফা, দ্বিতীয় ঘটনাটা এই পর্যন্ত বেস্ট, শরীফ সিফাত ইসলাম আমাদের সঙ্গে আছেন মফিজুল শফিউল, আমাদের সঙ্গে আছেন SN শাওন হায়দার, SK সিরাজ আহমেদ আমাদের সঙ্গে আছেন, তানভীর আহমেদ আমাদের সঙ্গে আছেন শেখ শরীফুল ইসলাম সজীব, SK নয়ন হুসাইন আমাদের সঙ্গে আছেন, নওরিন আক্তার রিমা আমাদের সঙ্গে আছেন, MD মারুফা আমাদের সঙ্গে আছেন, SH রোহান কবির আমাদের সঙ্গে আছেন, RH রফিদ আমাদের সঙ্গে আছেন, ইসরাত জাহান আমাদের সঙ্গে আছেন, লাবিব ইসলাম আমাদের সঙ্গে আছেন পঞ্চগড় থেকে, আরিয়ান চৌধুরী আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও অপূর্ব রানা আমাদের সঙ্গে আছেন, পরাজিত সৈনিক, MD সাইফুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, রায়ান সিম, মিরাজ খান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ইশরাত জাহান, তুষার ইমরান আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন আমরা দেখতে পাচ্ছি। আমি লাস্ট আরেকটা আমি ভাবছি যে আপনাদের জন্য একটা ইমেল পড়বো, এবং এই ইমেলটা একটু ছোটই হবে, এবং আমি পড়ে শোনাই, দেখেন কেমন লাগে আপনাদের কাছে, ভালো লাগতেও পারে। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন যে রাসেল ভাই সালাম নিবেন, আশা করি ভালো আছেন, আপনি তো সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ সামাউন হাবিব, দিনাজপুর, এবং তিনি বর্তমানে পুলিশে কর্মরত আছেন, এবং তিনি বলছেন যে আমি একজন নিয়মিত শ্রোতা, আমি আপনাদের সব এপিসোড শুনি। সময়ের কারণে আপনাদের ওখানে যেতে পারলাম না। আজ আমি যে ঘটনাটি বলছি সেটি একটি সত্য ঘটনা। যে সময় এই ঘটনাটি ঘটেছে আমি সেই সময় আমার বাসায় ছিলাম,
আর এটা ঘটে আমার পরিচিত এক লোকের সঙ্গে। সঙ্গত কারণে এই ব্যক্তির নাম বলছি না, ভালো লাগলে পড়ে শোনাবেন। বলে রাখি যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেটা হলো দিনাজপুর জেলার বিরল থানায়। আমাদের দিনাজপুর জেলার বিরল থানায় টাঙ্গাইল নামের একটি নদী আছে। এর অবস্থান হলো দিনাজপুর সদর থেকে সোজা পশ্চিমে। সেই নদী দিয়ে একটি সত্যি ঘটনা পাঠালাম, নদী নিয়ে একটি সত্যি ঘটনা পাঠালাম। এই নদীতে এমন একটি ঘটনা ঘটে যে প্রতি বছর একই সময় ওই নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। ওই মাছ আসে কোথা থেকে তা কেউ বলতে পারে না। আর এই ঘটনা ঘটে বেশ কয়েক বছর ধরে। আর এই নদীর অবস্থান হলো ভারতবর্ষের একদম বর্ডারের কাছাকাছি। আবার সেই নদীতে আগে কোনো সেতু ছিল না, নতুন সেতু তৈরি করা হলো এবং ওই এলাকার জমি সেচ দেওয়ার জন্য হতো সেই পানি দিয়ে। আর তাই ওই সেতুর সাথেই একটা গেট লাগানো হলো এবং জমি সেচ কাজের জন্য সেই সুইচ গেটের পানি ব্যবহার করা হতো। এবার ঘটনায় যাই, যেই সময়ে নদীতে মাছ পাওয়া যায় সেই সময় অনেক লোকজন সেই নদীতে মাছ ধরতে যায়, আবার কেউ দেখতে যায়, আবার কেউ মাছ কিনতেও যায়। যার সঙ্গে ঘটনা ঘটে সে গিয়েছিল সেখানে মাছ ধরতে। সে তার জাল দিয়ে অনেক মাছ ধরে। সে সেখানে মাছ ধরতে যায় সকালবেলা, আর তার মাছ ধরতে ধরতে দুপুর হয়ে যায়। আর যার সাথে ঘটনা ঘটে সে মোটামুটি ভালো মাছ ধরতে পারে। তো দুপুর 2টার দিকে তার মাছ ধরার জালটা অন্য আরেকজনের জালের সঙ্গে প্যাঁচ খায়। সে সেই জালের প্যাঁচটা খোলার জন্য পানির মধ্যে ডুব দেয়। সে তো পানির মধ্যে কিছুটা সমস্যা অনুভব করে এবং অনেকক্ষণ পানিতে আছে, তাই মনে হয় খারাপ লাগছে। সেজন্য সে যেটা করে সেটা হচ্ছে জাল দুটোর প্যাচ খুলতে ছিল। সে কোনো কারণ ছাড়াই সেই দুটো জালের সঙ্গে নিজে নিজেই কেমন ভাবে যেন জড়িয়ে পড়ে। সে অনেক চেষ্টা করেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছিল না। তো এই সময় সে অনুভব করে যে জালের পানির নিচ থেকে তাকে কে যেন পা ধরে টানছে। সে অনেক চেষ্টা করছে পানির উপরে উঠে আসার জন্য, কিন্তু পারছে না। পানির ওপরে, পানির নিচে আবছা আলোতে সে দেখতে পায় যে ছোট একটা বাচ্চার মতো কিছু একটা তার পা ধরে টানছে এবং জালের সঙ্গে তাকে পেঁচিয়ে ফেলছে। আরো অবাক করা বিষয় হলো তার শরীরে কোনো শক্তি সে পাচ্ছিল না। তো অনেক কষ্টে পানির ওপরে উঠে সে চেঁচিয়ে বলে, আমাকে বাঁচাও। এবং বলতে বলতে পানির নিচে গিয়ে দেখে সবাই, পানির নিচে যেটা দেখে যে সবাই মনে করে যে তার সমস্যা হয়েছে। আর সঙ্গে সঙ্গে তার সঙ্গে যারা ছিল তাদেরকেও সে চেঁচিয়ে বলছিল যে আমাকে জাল পেঁচিয়ে দিচ্ছে। তাই তারা কোনো কথা না ভেবে সঙ্গে সঙ্গে পানিতে লাফিয়ে পড়ে এবং তার কাছে যায়। তারা 4-5 জন তাকে পানির ওপরে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু পারে না। কেউ যেন তাকে পা ধরে নিচের দিকে টানতে থাকে এবং আরো কিছু লোক পানিতে নামতে বলে এবং সে একটা কাঁটার মতো কিছু একটা নিয়ে আসতে বলে। তাদের কেউ একজন, তাদের কাছে চাকু ছিল এবং তারা জাল কেটে তাকে পানির ওপরে নিয়ে আসে। তারা যখন জাল কাটছিল তখন তারা 3টি জাল দেখতে পায়। তাকে জাল থেকে বের করার অবস্থা, মানে বের করতে করতে অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং একটা জিনিস সেটা হলো যে পানির ওপরে ওঠানোর পরে তার মধ্যে আঙুলের ছাপ পাওয়া যায়। তার মানে পায়ের মধ্যে আঙুলের ছাপ পাওয়া যায়, মানে কেউ যে পা ধরে টানছিল সেটা বোঝা যায়। তার কিছু সময় পর তার অবস্থা একটু ভালো হয়। সে নিজে নিজে বলে যেই সময় 2টি জালের প্যাচটা খুলছিল হঠাৎ করে অন্য কোথা থেকে আরেকটি জাল এসে তাকে পেঁচিয়ে ধরে এবং সে বলছিল যে মনে হচ্ছিল তার আজকেই শেষ দিন। তার চোখের সামনে সে মৃত্যুকে দেখতে পাচ্ছিল। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার লোকজন তাকে বলে যে এই ব্রিজটা তৈরি করার সময় এখানে কিছু লোক মারাও গিয়েছে। তারা নাকি অনেক লোক এই ধরনের সমস্যায় তারপর থেকে পড়ে এবং এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে এই জাল নিয়ে এরকম একটা ঘটনা খুব মজার লেগেছিল বলে আমি আপনাদেরকে শোনালাম। আশা করছি যে আপনাদেরও ভালো লেগেছে। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং অফকোর্স সেই পরবর্তী ঘটনাটি একটা অডিও ক্লিপ। এটা ইমন নামে আমাদের একজন লিসেনার, তিনি মালদ্বীপ থেকে পাঠিয়েছেন এবং আমি এখনো বুঝছি না যে আয়নার ঘটনাটা আমরা এখনো কেন পাচ্ছি না। এটা হতে পারে আয়নার ঘটনা। আমরা আয়নার ঘটনাটা মালদ্বীপ থেকে এসেছিল। আপনাদের সাথে এটা নিয়ে কথাও বলছি, পাওয়া মাত্র আপনাদেরকে সেটা শুনিয়ে দিব আমরা। এটা আমি আমাদের যে প্রোডাকশন সেই ডিপার্টমেন্টেও পাঠানো হয়েছিল কোনো একটা কারণে। আচ্ছা, এটা পাওয়া গেছে। আচ্ছা, ওকে, তাহলে এটা পাওয়া গেছে। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা আজকে আয়নার ঘটনাটাই শুনে ফেলি এবং এটা হচ্ছে মালদ্বীপ থেকে পাঠানো একটি ঘটনা। তাহলে আমরা এর পরের ঘটনাটা আমরা পরে কোনো একদিন শুনবো। আজকে ইমনের ঘটনা যেটা মালদ্বীপের, সেটাও মালদ্বীপের ঘটনা। আজকে আমরা আয়নার ঘটনা শুনি, যেটা হচ্ছে আপনাদের বহু কাঙ্ক্ষিত ঘটনা এবং আপনারা বহুবার এই ঘটনাটি চেয়েছেন এবং এই ঘটনাটি আমাদেরকে প্লে করতে বলেছেন। চলুন
এই ঘটনাটি আমরা আজকে শুনে আসি। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন ফর ফুর্তি রেড এফএম এন্ড ডু ফুর্তি। বাসে ধীরে গা ঘেঁষে না 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 এই সিএনজি যাবেন নাকি বাবা? আপনি কি সাজ্জাদ? না, এই যে আমি সাজ্জাদ। ও ওঠেন স্যার। আরে কিন্তু কেমন করে? আপা ওভাই অ্যাপ ডাউনলোড করে রিকোয়েস্ট পাঠান, আপনাকেও পৌঁছে দেব। শহর জুড়ে নির্ঝঞ্ঝাট যাতায়াত করতে ডাউনলোড করুন ওভাই অ্যাপ। ওভাই পৌঁছে দেব। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মলদ্বীপ থেকে বলছি। আমার নাম রনি এবং আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি আমার সাথে ঘটা এবং একজন সিকিউরিটির সাথে ঘটা। আমি মলদ্বীপসে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, আইটিতে। তো আজকে বিগত অনেক বছরই থাকা হচ্ছে মলদ্বীপসে। তো আমার লাইফের থার্ড টাইম একটা ঘটনা ঘটছে যেটা আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। তো আমি মলদ্বীপসে যে কোম্পানিতে কাজ করি আইটির, সাধারণত আমার কোম্পানিটা বেসিক্যালি বেশিরভাগ সময়ই এখানকার যে রিসোর্টগুলো আছে সেই রিসোর্টের প্রজেক্টগুলো নেয় বড় হওয়াতে। তো নর্মালি আমরা যে নেটওয়ার্ক সাইটের যে কাজগুলো করি, সাধারণত দিনের বেলায় অনেক গরম, প্রচন্ড গরম হওয়াতে 32, 33 এরকম তাপমাত্রা হওয়াতে, যেমন বিশেষ করে রাতে বিকেল থেকে আমাদের কাজটা শুরু হয়। বিকেল থেকে দেখা গেছে রাত্রে 2টা, 3টা, কখনো 4টা পর্যন্ত বেজে যায়। তো গত 10 দিন আগের ঘটনা এটা। আমি কাজ করতেছি, তো ওখানে আপনার আমি যে রিসোর্টটা কাজ করতেছি সেই রিসোর্টটার নাম আমি বলছি না, কারণ ওটা খুব পরিচিত একটা বিষয়, সেটা অনেকেই চেনে বা জানে এই গ্রুপটা। তো মূলত যে ঘটনাটা সেটা হলো আমি রাত আনুমানিক 12:30, 1:45টার দিকে ওখানকার যে প্লেসটা ওটার নাম বলা হয় আপনার মহাল। ওরা ওটাকে মহাল নামে পরিচিত। তো ওখানে সবকিছু অ্যান্টিক জিনিস দেওয়া থাকে। অলমোস্ট আছে ওইখানে অনেক অ্যান্টিক জিনিস আছে, অনেক পুরাতন জিনিস আছে যেগুলো সাধারণত মোটামুটি 200-300 বছর আগের জিনিসও আছে এখানে, ওরা কালেক্ট করছে এগুলো। তো ওখানে যে বিষয়টা সেটা হলো একটা আয়না নিয়ে। আমি ওইখানে ওয়াইফাই লাগানো ছিল, সেটা আমি রিমুভ করে অন্য জায়গাতে লাগানোর জন্য রাতে গিয়েছি। আমার বস আমাকে ওখানে পাঠিয়েছে। তো যাওয়ার পরে নর্মালি আমি ওয়াইফাই যে এপিটা সেটা আমি রিমুভ করে অন্য জায়গায় ওটাকে আবার পুনরায় লাগালাম। তো লাগানোর পরে আমি সেটা হলো ম্যাক্সিমাম গ্রাউন্ড থেকে ফ্লোর ওপর পর্যন্ত ম্যাক্সিমাম লাইক দ্যাট 15 ফিট, 15 ফিটের মতো হবে। তো লাগানোর পর আমি ওপর থেকে নিচের দিকে তাকালাম। আমার মনে হচ্ছিল যে সেখানে কেউ বসে আছে। তো বসে থাকার ক্ষেত্রে রাতের বেলা, এত রাতে সিকিউরিটি ছাড়া কাউরে অ্যাকচুয়ালি অ্যালাউ না, শুধুমাত্র আমরাই পারমিশন নিয়েছি রাতে কাজ করার জন্য। বাট ওখানে কারোরই থাকার কথা না। যাই হোক, তো আমি উপর থেকে দেখলাম কি যেন বসে আছে। তো আমি অ্যাকচুয়ালি ওটা নিয়ে বেশি একটা মাথা ঘামালাম না, যে সিকিউরিটি থাকতেই পারে। বাট আমি কনফিউজ ছিলাম যে অন্ধকারে আমি বুঝতেছিলাম না উপর থেকে যে আসলে কি ঘটনা, ওখানে কে বা কি আসলে সরকার। তো আমি উপর থেকে আপনার যে সাধারণত আমরা লেটার বলি, এখানে মই বলা হয় আমাদের বাংলাদেশে আঞ্চলিক ভাষায়। তো আমি ওটা দিয়ে নিচে নামলাম। নামার পরে আমি সামনে আগাতে থাকার পরে সেখানে যে আয়নাটার কথা আমি বললাম, সেই আয়নাটা ওখানে ছিল। তো আমার মনে হচ্ছিল যে কেউ একজন চেয়ারে বসে সেই আয়নাটা দেখতেছে। তো আমি ভাবলাম যে পাগল টাগল নাকি, এত রাত্রে আয়না দেখতেছে, তাও অন্ধকারের মধ্যে বসে বোঝা যাচ্ছে না আসলে চেহারাটা বেসিক্যালি। তো এটা ভাইবা যে আমার যে ব্যাগটা ছিল, আমার যে আপনার সম্ভবত টুলস সামগ্রী ছিল, আমি সেই ব্যাগটার ভিতরে সবকিছু রাখার জন্য আমি শুধুমাত্র জাস্ট ডান দিকে একটু ঘুরছি। তো ঘোরার পরে ব্যাগটা হাতে নিয়ে কাঁধে নেওয়ার পরে আমি আবার বাম দিকে ঘুরলাম। ঘোরার পরে দেখি কিচ্ছু নাই, শুধু আয়নাটা, ওই চেয়ারটা, টেবিলটা করা ওখানে। আমি তেমন একটা কনফিউজ ছিলাম আসলে ঘটনাটা কি। তো সর্বোপরি আমি সামনে যাওয়ার পরে যেটা আমার সাথে ঘটলো, আমি সামনে যাওয়ার পরে মনে হচ্ছে যে আয়নার ভিতর থেকে কেউ একজন আমাকে বলতেছে
তুই এখানে কি করতেছিস? এটা শোনার পরে মানে আমি খুব শক, আমি প্রচন্ড পরিমাণে ভয় পেলাম। ভয় পাওয়ার পরে আমি ডানে বামে কোনো কিছু না ভেবেই আমি পিছন দিকে হাঁটা শুরু করলাম, আয়নার দিকে তাকিয়ে। তো হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমি প্রচন্ড সিরিয়াসলি, যখন আমাকে বলছে যে তুই এত রাতে এখানে কি করতেছিস, শুদ্ধ বাংলায় আমাকে বলতেছে তুই এত রাতে এখানে কি করতেছিস। তো আমি খুব একটা ভয় পাওয়ার পরে আমি যখন পিছনে হাঁটলাম, তো অ্যাকচুয়ালি বিচের সাইডে জিনিসটা করা, আমার কাছে প্রত্যেকটা ছবি আছে। আমি সম্পূর্ণ ফুটেজগুলো পরের দিন যখন আমি বিকেলবেলা ওখানে বসে আমি সবগুলো ফুটেজ নিয়েছি। আমি প্রত্যেকটা পিকে আমি পাঠিয়ে দেবো রাসেল ভাই আপনাকে, আশা করি লিখেলাম যে আপনি সবাইকে দেখাবেন, কোনো সমস্যা নেই। তো পরের দিন আমি ওখানে মানে প্রচন্ড ভয় পাওয়ার পরে আমি চলে গেলাম খুব ক্লিয়ারলি। আমি সাইকেলটা, এখানে ব্যাটারি বাইক সাইকেল আছে, তো সেটা নিয়ে আমি খুব ফাস্টলি আমি অফিসে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি আমার পিএমকে বললাম যে অ্যাকচুয়ালি এই ঘটনা, আমি ভয় পেয়েছি। তো আমার মানে মলদ্বীপের যে ভাষা, সেই ভাষায় আমাকে বলতেছে নো প্রবলেম। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, বাট আমি পারবো না, আই কান্ট, আজকে রাতে আমি কোথাও কাজ করতে যেতে পারবো না, সিরিয়াসলি আমার খুব ভয় লাগছে। তো পরের দিন সকালবেলা আমি ওখানে গেলাম, সরি সকালে না, আমি ওখানে 3:30 পৌনে 4টার সময় গেলাম। যাওয়ার পরে আমি ছবি তুললাম, সবকিছু বললাম। তো সে সিকিউরিটিটা যে থাকে নাইট ডিউটিটা করে, উনি হচ্ছে নেপালের একজন লোক। সাধারণত এখানে অধিকাংশ সিকিউরিটি নেপাল। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি তো এখানে রাত্রে ডিউটি করেন, তো আপনি কি এই ধরনের কোনো প্রবলেম ফেস করছেন কখনো? তো সে আমাকে বলতেছে আপনি কিভাবে জানেন? তো আমি বললাম যে আমি গতকাল রাতে এরকম কাজ করতে আসছি, তো আমি এরকম আমার সাথে হয়েছে। তো হয়তো উনি আমাকে বলতেছে যে অ্যাকচুয়ালি এটা খুব ন্যাচারাল একটা জিনিস, আমি প্রতি রাতেই একটা মুহূর্তে দেখি, ঠিক এক্স্যাক্টলি সেই 12টা 12:30 1টা 1:30টার মধ্যে আমি দেখি। তো আমি তাকে বললাম যে আপনি কখনো ভয় পান নাই বা আপনাকে কখনো কিছু বলেন নাই? করে না, প্রতি রাতে এরকম হয় মাঝে মধ্যে। দেখা গেছে যে ওই সময়টা এখন আমার মানে সম্পূর্ণ আমার আইডিয়া হয়ে গেছে। আজকে 3 মাস হয়েছে এই জায়গাটা কমপ্লিট হয়েছে, এটা এখানে আসছে 3 মাস হয়েছে। তো আমার এটা আইডিয়া হয়ে গেছে, ঠিক এক্স্যাক্টলি ওই টাইমটুকুতে আমি বাইরে থাকি, আমি কখনো এটার ভিতরে থাকি না। একদিন প্রচন্ড ভয় পেয়েছি। তার সাথে হয়েছে হলো ওই আয়নাতে আপনার মানে দূর থেকে একটা লাইট পড়ে বিধায় মহলের যে লাইটগুলো আছে সেই লাইটগুলো রিফ্লেক্স করাতে সিকিউরিটি যেখানে বসে ওইখানে একটু প্রবলেম হয়, কোনো চোখে পড়ে লাইটটা। সেই জন্য সে একদিন গেছে রাতের বেলা, সেখানে একটা মানে নর্মালি যে ওয়াটার প্রুফ লেদারগুলো ইউজ করা হয় সেটা দিয়ে ঢাকার জন্য। তো পরে উনি ঢাকতে গেছে পরে উনি বলতেছে যে তুই আমাকে কেন ঢাকতেছে, মানে ওনাকে বলছে ওনার দেশের ভাষা। উনি অদ্ভুত একটা বিষয়, আমাকে বলছে বাংলা ভাষায়, ওনাকে বলছে নেপালিয়ান ভাষায়। তো সে প্রচন্ড ভয় পায়। সে প্রচন্ড ভয় পাওয়ার পরে আপনার যে সাধারণত ওয়ালেট গুলো ইউজ করে সিকিউরিটির সাথে সাথে উনি সবাইকে ডাকার পরে এই ঘটনা বলছে। পরবর্তীতে ওই দিন রাত্রে ওইখানে 2জন মানে এক্সট্রা একজন সিকিউরিটি আসে। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। যদি আপনার ভালো লাগে এই জন্য আমাকে সবাইকে শোনাবেন। আশা করি রাসেল ভাই আপনি সবসময় ভালো থাকেন, ভালো দলই থাকবেন ইনশাল্লাহ। আমার লাইফে আমার রিলেটিভ সবার সাথে ঘটনাগুলো, এরকম অনেক ঘটনাই ঘটছে, যেটা আমি ভবিষ্যতে সময় পাইলে অবশ্যই জানাবো সবাইকে, আপনাকে জানাবো রাসেল ভাই। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুটের এফএম। ঘড়িতে সময় রাত 1:26। আমি রাসেল আছি সাথে, এবং চলছে ঘটনা। আপনাদের একটু আগেই মিররের ঘটনাটা আমরা শোনালাম, যেটা হচ্ছে আমরা পেয়েছি মালদ্বীপ থেকে, এবং ঘটনা নিয়ে অনেকেই অনেক কথা বলেছিলেন, এবং সেই ঘটনাটা আমরা আজকে শুনিয়ে ফেললাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে এইটা এখন জানানোর পালা আপনাদের, এবং আপনারা অবশ্যই আমাদেরকে সেটা জানাবেন আশা করি। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই লিখছেন, এবং সবগুলো স্টোরি ভালো হয়েছে। লিখেছেন অ্যাংরি বার্ড প্রিন্স শাকিল চট্টগ্রাম থেকে শুনছেন আমাদেরকে শুনছেন। দেখতে পাচ্ছি এমডি রাজবীর ইশরাক, এবং তিনি বলছেন যে মিররের ঘটনাটা ভালো ছিল। আমাদের সঙ্গে আছেন ফাইয়াজ হোসেন। আমরা এই যে মিরর নিয়ে আমরা বলি, মিরর কিন্তু অনেক মজার একটা ব্যাপার। মানে আমরা মাঝে মাঝে অনেক সময় আমাদের বাসায় এই ধরনের মানে মিরর নিয়ে আমরা অনেকগুলো ঘটনা মানে পাঠিয়েছি, তাই না? অনেকগুলো শুনিয়েছি আপনাদেরকে। এবং আমাদের বাসাতেও যে আয়নাটা আছে, অনেকে কিন্তু রাতের বেলায় আয়না দেখেন না, এবং আয়না দেখতে গিয়ে হঠাৎ করেই আয়নায় যদি আপনি আপনাকে না দেখে অন্য কিছু দেখে ফেলেন, তাহলে সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর হয়, তাই না? এবং সেই ব্যাপারটা আমরা কেউ সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে চাইও না। আমরা সেই ধরনের কোনো কিছু এক্সপেক্ট করিও না। আবার অনেকে মজা পান, অনেকে মনে করেন যে দেখেই ফেলি না কি হয়। তো আয়না নিয়ে
অনেকগুলো ঘটনা আমার মনে পড়ছে একটার পর একটা। সেই ঘটনাগুলো সেগুলো না হয় মানে নাই বললাম, কারণ আপনারা সবাই জানেন অলরেডি। অনেকে বলেন যে আয়নার মধ্যে অনেককে আটকে ফেলার ঘটনা, সেরকম একটা ঘটনা আমরা প্রচার করেছিলাম, তাই না? তো আয়না বন্দি যেটা বলে আর কি। তো এই জিনিসগুলো এক এক জায়গায় এক এক নামে যদিও বলা হয়। তো আজকে এরকম একটা মিররের ঘটনা শুনলাম। এই মিরর নিয়ে কোনো ঘটনা আপনাদের থাকলে আপনারা বলতে পারেন, বা আপনারা কোনোদিন কোনো সময় এরকম এক্সপিরিয়েন্স করেছেন কিনা। অনেকেই এরকম সময় আমরা বলেছি যে রাতের বেলায় বেসিন থেকে, হয়তো রাতের বেলায় ওয়াশরুমে গেছেন, বেসিনে মুখটা ধুয়ে আয়নার দিকে তাকিয়ে দেখছেন যে তার চেহারা আয়নায় দেখা যাচ্ছে না। অনেকে দেখেন যে তার পেছনে হয়তো কেউ একজন দাঁড়িয়ে আছে, পেছনে তাকিয়ে দেখেন আসলে কেউই নেই। আবার যখন আয়নার দিকে তাকান তখন দেখেন যে সে আছে। তো আয়নায় এরকম অপার্থিব অনেক কিছুই হয়তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। আয়না এক রহস্যময় ব্যাপার। আয়নার ভেতরে মানে জগৎটাও যদি আমরা চিন্তা করি, সেটাও অনেক রহস্যময়, না? যে আয়নার ওই পাশে যদি একটা জগৎ আমরা চিন্তা করি, যেটা মানে অবাস্তব আমাদের কাছে, তারপরে যদি মনে করি যে আয়নার ভেতরে কোনো একটা জগৎ আছে, যে জগতে আমাকে উল্টো একটা প্রতিচ্ছবি দেখা যায়। এটা একটা প্রতিচ্ছবি, কিন্তু আমি যদি বলি যে এরকম ঘটনা যদি কল্পনা করতে বলি, তাহলে দেখবেন যে খুব অদ্ভুত কিন্তু ব্যাপারটা। তো যাই হোক, আমরা বাড়িতে যেরকম আয়নায় এরকম অনেকের প্রতিচ্ছবি ভেসে উঠতে দেখি, ঠিক একইভাবে আমরা যখন বাসে করে বা গাড়িতে করে যাই, তখনও অনেকে কেউ রিয়ার ভিউ মিররে অনেক কিছু দেখে ফেলেন। তো এই আয়নায় এই ব্যাপারগুলো কেন দেখি, এই উত্তর তো আমাদের কাছে নাই। তবে আপনার যদি জানা থাকে, বা আপনার যদি এরকম জানা কোনো ঘটনা থাকে, তবে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। সেটা আমরা জেনে উপকৃত হবো এবং আমরা সেটা আরো সবাইকে জানানোর সুযোগ পাবো। এমনি তৌহিদ ইসলাম জুনিয়র আমাদের সঙ্গে আছেন ফরিদপুর বোয়ালমারি থেকে। সিনথিয়া আমজুম আমাদের সঙ্গে আছেন, লিখেছেন সাথে আছি। শিকদার সাহেব আমাদের সঙ্গে আছেন। এক্সেলেন্ট স্টোরি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আশিক মাহমুদ নীল লিখেছেন খুব খুব ভালো লাগলো এই অডিও ক্লিপটা, লাভ ইউ ভূত এফএম। রাকিবুল ইমতিয়াজ আমাদের সঙ্গে বলেন যে আয়নার ঘটনাটা ভালো লেগেছে, অডিও কোয়ালিটি খারাপ ছিল, তারপরেও সবার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এরকম একটা চমৎকার ঘটনা উপহার দেওয়ার জন্য, সুদূর মালদ্বীপ থেকে। এবং আমাদের সাথে এমনি তৌহিদ ইসলাম আমাদের সঙ্গে আছেন। ইমন খান হৃদয়, আয়নার ঘটনাটি সত্যি অসাধারণ ভয়ঙ্কর। আহমেদ তামজিদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি মিহাদ জয়। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি RS রুমান শাহ। নীল রং সেতু আমাদের সঙ্গে আছেন। আয়নার ঘটনাটা অসম তিনি লিখেছেন। আমাদের সঙ্গে আছেন ইমন, তিনি লিখেছেন কমেন্ট পড়া হয় না কেন। অনন্যা অনু আমাদের সঙ্গে আছেন কাজী সামিয়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। IH রনি, নাইস স্টোরি। দুষ্টু নাহিদ আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও কাজী মাজহারুল ইসলাম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। RS উজ্জ্বল মনে হবে এটা, তাই না? আচ্ছা, ওকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। আপনি যদি থাকতে চান, আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/verygoodfood and www.facebook.com/bhutfm.russell। সেই পেজগুলোতে আসতে পারেন। আমাদের টুইটারে আপনি আসতে পারেন Russell_Bhut FM। ময়মনসিং থেকে আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি টুইটারে এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন মাশরাফি বিন দীপ, ওকে, এবং তিনি বলছেন যে ময়মনসিং আছে সন্ধ্যার সময় বৃষ্টি, একটা 8 সেকেন্ডের ভিডিও তিনি শেয়ার। আচ্ছা, ওকে। আমাদের আশরাফ হুসাইন আমাদের সঙ্গে আছেন। থার্ড স্টোরিটা খুব হরেবল ছিল। আশরাফ হুসাইন আমাদের সঙ্গে জানিয়েছেন এটা। আমাদের সঙ্গে আছেন শান্তা ইসলাম, কংগ্রেচুলেশনস বাংলাদেশ টিম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাফিউর রাব্বি, এবং অলওয়েজ লাভ ইউ ভূত এফএমের কথা বলছেন। ফারহান সাদিক ফাহিম আমাদের সঙ্গে আছেন। শুভ আকাশ আমাদের সঙ্গে আছেন, লিখেছেন জিতে গেলাম, রাইট। আমাদের সঙ্গে বিশাল বৈরাগী রাজবীর আমাদের সঙ্গে আছেন। তো যাই হোক, আজকে বাংলাদেশের জয়টা অসাধারণ হয়েছে, এবং জয়টা মানে অনাকাঙ্ক্ষিত আমি বলবো না, তবে খুব কঠিন ছিল, কিন্তু তারপরে আমরা জিততে পেরেছি, এটা একটা বিরাট ব্যাপার। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে আরো আমাদের শেষ ঘটনা এটা বলতে পারেন, আমাদের একজন অতিথি আছেন, তিনি তার ঘটনাটি শোনাবেন আমাদেরকে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই আর ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট, আমার বাসা পুরান ঢাকা কলতা বাজার। ইমন ইয়াসিন আমার পক্ষ থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা, রমজান মোবারক। তো গল্প বোঝার আগে বোঝানোর জন্য একটা কথা বলে শুরু করি। আমরা সবাই এটা বিশ্বাস করি যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আল্লাহর কথা। তো যারাই শুনছেন, অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। যে অনেকে বলে বানিয়ে গল্প বলা হয়, কিন্তু যা দেখা যায় না, হয়তো আপনার ফ্যানের সিলিং এ অথবা আলমারির উপরে অথবা কোনো না কোনো খানে এই জিনিসগুলো আপনাদের দেখতে পায়, আমরা দেখতে পাই না, কারণ এদের বলাই হয় ভাই এটা আনসিন, যা দেখা যায় না। তো আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা আমার ফ্রেন্ড শেয়ার করেছে, ওর নাম আমিকা তাসনিম। ওর বাবার বাসা পুরান ঢাকার
তাঁতিবাজার এলাকায়। তো ঘটনা শুরু করছে। চলে যায় ঘটনা। জি। আমার ফ্রেন্ড 2014-15 সাল, তখন বৃষ্টির মৌসুম, হালকা বৃষ্টি পড়ছিল, রাত 2টা-3টা বাজে। ও ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছিল। অনেকক্ষণ কথা বলার পরে ফোন রেখে যখন ঘুমাতে যাই, আমরা কি করি, ঘর টর পরিষ্কার করি, খাট ঝাড়িয়ে, ও ঘরটার পরিষ্কার করতেছিল, খাট ঝাড়তেছিল, জানালা খোলা ছিল, ওই বাতাস আসতেছিল বৃষ্টির। তো এর মাঝখানে হঠাৎ করে যখন ও জানালার দিকে চোখ দেয়, দেখে দূরে একটা বাসাতে কি জানি কাপড়ের মতো নড়তেছে। তো একটু কনফিউজ ছিল যে এটা কি কাপড় নাকি অন্য কিছু। তো ভালো মতো দেখার জন্য ও তাকায়, দেখে এটা কাপড় না, কিন্তু ছায়ার মতো খুব কালো কালারের কি জানি নড়তেছে। পরে ভালো মতো তাকিয়ে দেখে ওই 3 তলার কার্নিস, বাসার কার্নিস থেকে উইন্ডোর উপরে যে সেটটা, ওইটার মধ্যে কি জানি একটা বসে আছে। তো আমি যে জিজ্ঞেস করলাম কি বসে আছে, দেখছোস কিরকম দেখতে? বলে পুরো একটা ছায়া, চোখ চোখ দুইটা দূর থেকে বসেছিল লাল, আর খুব খারাপ ভাবে ওর দিকে তাকে একটা ভেন্সি কাটছে। হঠাৎ করে যদি কেউ রাতের বেলা এরকম অন্ধকারের মধ্যে কিছু একটা দেখা যায়, বোঝা যায় না ওই জিনিসটা যদি ভেসকি কাটে কেমন লাগবে। যাই হোক, ও দেখে ভয় পেয়ে গেছে, ভয় পায় সাইডে চাইপা যায়। ও খাটে না যায়, জানলার এক পাশে চাইপা যায়, মানে ওই জিনিসটা থেকে চোখ সরানোর জন্য যতটুকু করা দরকার ও করে। আচ্ছা। তারপর ভাইয়া এখন জানালা না ভুলে লাগায়নি, জানলাটা খোলা ছিল। এখন ভয় ভয় চিন্তা, জানলা লাগিয়ে পর্দা টানে দিয়ে খাটে যায় ঘুমাবে। আর চিন্তা করছে আমি কি দেখলাম, 2-3 মিনিটের জন্য একটু ব্ল্যাঙ্ক আউট হয়েছিল। তারপর আস্তে আস্তে জানলা লাগার সাহস সঞ্চয় করে জানলাটা লাগাতে যায়। যখন জানলাটা লাগাবে, জানলা একদিক দিয়ে লাগায়, ঠিক 1 সেকেন্ডের মধ্যে ধাপ করে চোখ খুলে দেখে ওই জিনিসটা ওই দূরের থেকে 2-4-5 সেকেন্ডের মধ্যে ওর জানলার সামনে এসে পড়ছে। তখন ও জিনিসটা যখন প্রপারলি সামনে দেখে, একদম ফেস টু ফেস, বলে দোস্ত, চোখ দুইটা এত লাল ছিল, পুরো একটা কাল ছায়ার মতো দেখা ও আর সহ্য করতে পারেনি জিনিসটা, এতটা কুস্তি ছিল, আর এমন রাগী ভাবে ওর দিকে তাকায় ছিল, জানলা খোলা থাকলে মনে হয় মেরে ফেলাইবো, এরকম একটা অবস্থা। তো ও জিনিসটা নিতে পারেনি, এমনি একটু মানসিক ভাবে দুর্বল ছিল, সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। তারপরে আমি বলি তারপরে কি মনে পড়ে? তারপরে আমার কিছু মনে নাই। পরে ওর ফ্যামিলি থেকে ওরা বলছিল যে 3 দিন পরে ওর সেন্সটা আসে। তারপরে সেন্স আসার পরে খালি দেখতেছিল ডানের ভাবে মানুষ, কিন্তু ও কথা বলতে পারতেছিল না, চাইতেছিল বাট কথা আটকে গেছিল। তারপরে আবার ওর মাঝখানে 3-4 দিন কিছু মনে নাই। তো আবার যখন একটু সেন্স আসে, দেখে ওরা 3 রাস্তার মোড়ে ওই দুধ টুধ কি দিয়ে জানি ভাইয়া, যেটা ইউজুয়াল রিচুয়াল, ওইভাবে ওরা গোসল করানো হইতেছে, গা ধোয়া হইতেছে। পরে যখন ও ফ্যামিলিরা জিজ্ঞেস করে ইন ডিটেইলসে কি হয়েছিল আর ওর কিছু এক্সপিরিয়েন্স ছিল একসাথে বলি, তো ওর ফ্যামিলি থেকে বলে যে তোমার 3-4 দিন 5 দিন কোনো সেন্সই ছিল না, কথা বলতে পারে না, খালি খাইছো আর ঘুমাইছো। আর ওর মা ওরা বলে যে বাসা যখন হুজুর আসছিল, কারণ ও অবস্থা নর্মাল ছিল না একদমই না, তো হুজুর এসে যখন এক্সরসিজম করে, ইন ডিটেইলস তারা বলেনি, যতটুকু বলছে যে যখন ঝাড়ার পরে জিনিসটা একটা টাইমে এসে যে রাজি হয় যে না ও ছেড়া যাবে, আর এটার এই হিসাবে 2টা খাসি পাঠা বলি দেওয়া হয়। কিন্তু হুজুর ওই মেয়ের মারা বলে, ফ্রেন্ড আনিকার মারা বলে যে আপনার মেয়েরে যেটা ধরছে এটা খুব খারাপ জিনিস ধরছে, আর আজকে যে ঝাইরা দিলাম এটা গেছে কিন্তু প্রপারলি যায় নাই, আজকে রাতটা আপনাদের জন্য সব থেকে কঠিন রাত, এই জিনিসটা আজকে রাতে আবার আসতে পারে। তো আপনারা যদি আপনার মেয়ের ভালো চান, আজকে মেইনলি মারে বলে যে ওরা আজকে আপনার বুকের থেকে আর আলাদা করবে না, যদি আলাদা করেন তাহলে ওরা আর আনা যাবে না, সম্ভবই না, কেউ পারবো না। তো ওরা ভয় পায়। আর পুরান ঢাকার মানুষ যেহেতু, আমরা এগুলো স্টাফ একটু বিলিভ করি বেশি, তো 14 গোষ্ঠীর খালা খালু যা আছে সবাই আনে ওই ফ্ল্যাটের মধ্যে। তো 8টা 7টা 8টা 9টা পর্যন্ত, 9:30 পর্যন্ত সব নর্মাল ছিল। তো 10টা বাজে আমাদের বাসায় গেস্ট আসলে যেমন আমরা নক দেই, কলিং বেল না থাকলে অমনি গেটে নক দেয় 2টা-3টা। তো ওরা কেউ ঘর থেকে বাইরে না, বুঝছে। তারপর সেকেন্ড নকটা আসে, ওই যে জানলায় দেখছিল ওই জানলায় খুব জেন্টলি নক, 2টা-3টা টিক টিক। তারপরে যখন দেখে কেউ কোনো রেসপন্স করতেছে না, বাট বাসার ওদিকে সবাই, যত রিলেটিভ গেস্ট ছিল সবাই দেখতেছে, সবাই একটু একটু ভয় পেতেছে। তারপর আবার গেটে মানে 5 আঙ্গুল দিয়ে জোরে জোরে ধাপ 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 বাড়ি মারলে যেরকম হয়, গেট বাইরে যেতেছে,
গেট কেউ খুলে না, কেউ রেসপন্সও করতেছে না, জানলা বাইরে হইতেছে। এবার যখন দেখে কাজ হইতেছে না, এরকম আস্তে আস্তে অত্যাচার গুলা, মানসিক অত্যাচার গুলা বাড়তে থাকে। মনে করেন দৌড়ায় কেউ যদি এসে গেটের মধ্যে লাথি মারে দিম দাম, তারপরে লোহার রড স্ট্যান্ডে যদি কেউ গেটের মধ্যে বাড়ি মারে, জানলায় বাড়ি মারে, কিরকম আওয়াজ হবে? 5 হাত দিয়ে যদি গেটে বাড়ি মারে জোরে আওয়াজ হয়, 5 হাত দিয়ে যদি 5 আঙুলে যাবার জানালায় কেউ বাড়ি মারে, এরকম 5-7 জন মনে হইতেছে জানলা বাইরে হইতেছে, গেট বাইরে হইতেছে। তারপরে কুকুর যদি রাতের বেলা আমাদের সামনে এসে চিল্লায়, আমাদের ভয় লাগে। আর এখানে 7-8টা কুকুর আওয়াজ শুনতেছে, কুকুর চিল্লাইতেছে, বিড়াল কান্না করতেছে। খুব অফার্ড একটা সিচুয়েশন। আমি হয়তো বইলা বুঝতে পারতেছি না, কারণ যে ফেস করে ওরা বুঝতে পারে, আর এটা সেটা কেউ স্পেসিফিক্যালি বলতে পারবে না। যাই হোক, এরকম চলতে থাকে 2:30 পর্যন্ত। তারপর জিনিসটা আস্তে আস্তে কমতে যায়। কিন্তু তারপরে আমার ফ্রেন্ডের গোসল করে তারপরে এই জিনিসটা যায়, কিন্তু আমার ফ্রেন্ড এখনো প্রপারলি কিওরড হইতে পারে নাই। কারণ এরপরে ওর বিয়ে হয়, শ্বশুর বাড়িতে যায়, যাওয়ার পরে ওই সমস্যাটা পিছিয়ে থেকে যায়। ওর হাজবেন্ডের সাথে কিছু হয়নি, একদিন ছোট কথা কাটাকাটিতে হাজবেন্ড এমন একটা ধাক্কা মারে যেটা ওর পক্ষে সম্ভব না, ওর শরীরে যে শক্তি, ধাক্কা মেরে বাসা থেকে চলে যায় নদীর ওই পার কেরানীগঞ্জে, যে জায়গা ও ঠিক মতো চিনো না, কেরানীগঞ্জে। ওর এখানে একটা জায়গা আছে, স্পেসিফিক্যালি নামটা মনে পড়তেছে না ভাইয়া, ওইখানে সবাই ময়লা ফেলে, ওইটার সামনে যায় দেখে সবাই ওরা পায়। তারপরে ওর হাজবেন্ড আত্মীয় স্বজন রিকল করার পরে নিয়ে আসে। আর এখন ওর স্পেসিফিক কিছু কালার লাল হলুদ পরা নিষেধ, বাট ওভারঅল ও এখন একটু স্টেবল আছে। এই ছিল আমার স্টোরি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা আজকের মতো মোটামুটি আমরা আমাদের আজকের ঘটনার শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আশা করছি যে আপনাদের যে কটা ঘটনা আজকে শুনলেন আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের আনন্দ দিতে পেরেছি। এবং শেষে বাংলাদেশ টিম জয়লাভ করেছে, আজকে রাতটা অনেক আনন্দের রাত। এবং একটু পরে সেহরি, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আজকে রেডিও ফুটিতে বাকিটা সময় কাটাতে আমরা সেহরির সময় সেহরি খেয়ে ফেলতে পারি, এবং আমাদের যারা গেস্ট আছেন তারাও বাসায় যাবে।